السلام عليكم ورحمة الله. السلام عليكم ورحمة الله. এবার সব ঠিকঠাক আছে, সবাই জয়েন হয়ে যাও দ্রুত। কি অবস্থা তোমাদের? আজকে একটু প্যারা করে গেছি, আমার নিজেরও টাইম লস, আধা ঘন্টার মতো লস। এই তোমার হঠাৎ করে অ্যাপস গুলা ঠিকঠাক ভাবে কাজ করতেছিল না, সাউন্ড আসছিল না, দুইবার তোমার লিঙ্ক দিয়েছিলাম, এখন থার্ড টাইম চেষ্টা, আলহামদুলিল্লাহ ঠিকঠাক আছে। মাঝে মাঝে এরকম হয়। সবাই একটু, আমরা ক্লাস শুরু করে দিতে হবে, ঠিক আছে? দ্রুত একটু জয়েন হয়ে যাও। আমি এখন শুরু করে দিচ্ছি, যারা জয়েন হয় তারা জয়েন হয়েছে, কারণ অলরেডি 10টা বেজে গেছে। ওকে, তো আজকে হচ্ছে আমরা 2019-20 সেশনে কোশ্চেন সলভ করব। বেসিক্যালি এটা 2019 সালের কোশ্চেন। সো হচ্ছে আমরা শুরু করি। নিচে কোনটি অর্ধপরিবাহী নয়? আমরা প্রায় দেখি যে তোমার পরিবাহী, তারপরে হচ্ছে যে অপরিবাহী এবং অর্ধপরিবাহী, এগুলো এক্সাম্পল আসে। তো এগুলো এক্সাম্পল তোমার হচ্ছে কেমিস্ট্রিতেও আছে, ফিজিক্সেও আছে। কেমিস্ট্রিতে তোমার হচ্ছে যে মাল্টিপল চ্যাপ্টারে আছে, বিশেষভাবে সেকেন্ড পেপারের 4th চ্যাপ্টারে আছে, এবং হচ্ছে তোমার ফিজিক্সের ক্ষেত্রেও কয়েকটা চ্যাপ্টারে আছে, তোমার হচ্ছে দ্বিতীয় চ্যাপ্টারে আছে, তৃতীয় চ্যাপ্টারেও আছে, তারপরে হচ্ছে শেষের দিকে তোমার যে সেমিকন্ডাক্টর আছে সেই চ্যাপ্টারেও আছে। মানে এগুলো কয়েকটা জায়গার মধ্যে আছে। তো এগুলোর এক্সাম্পল তোমরা যেখানেই পাবা ভালো করে পড়বে, হ্যাঁ? আচ্ছা, তারপরে অর্ধপরিবাহীগুলোর উদাহরণ তো তোমার হচ্ছে পর্যাবৃত্ত ধর্ম চ্যাপ্টারও আছে, ফিজিক্স কেমিস্ট্রি ফার্স্ট পেপার 3rd চ্যাপ্টার। তো এই উদাহরণগুলো পড়তে হবে, পরিবাহী, অর্ধপরিবাহী এবং অপরিবাহী এক্সাম্পল এগুলো আশা করি। ফার্স্ট কোশ্চেন থেকে আমরা এই মেসেজটা নিব। সেকেন্ড কোশ্চেন যেটা, সেটা হচ্ছে যে তোমার
একজন ব্যক্তির ভর দিয়ে দিছে, তারপরে উনি হচ্ছে যে কয়টা সিঁড়ি গেছে, প্রত্যেকটা সিঁড়ির উচ্চতা দিয়ে দিছে এবং সময় দিয়ে দিছে, কাজের পরিমাণ জানতে চাইছে। আমরা জানি এই টাইপের ক্ষেত্রে আমরা নর্মালি জানি কাজ W ইকুয়ালস টু এফ এস, ঠিক আছে, এফ এস। এখন কত হচ্ছে যে উচ্চতা, ওটার ক্ষেত্রে এফ এইচ হয়, এস এর জায়গায় এইচ হয়, এবং হচ্ছে যে এটা ইকুয়ালস টু এমজি, তাহলে এমজি এইচ মান সবগুলো দেওয়া আছে। এখন এইচ এর ক্ষেত্রে হচ্ছে যে কয়টা সিঁড়ি এবং প্রত্যেকটা সিঁড়ি উচ্চতা দিলে আমরা টোটাল উচ্চতা পেয়ে যাবো, ঠিক আছে। আর এখানে কত সেকেন্ডে উঠছে সেটা হচ্ছে বিভ্রান্ত করার জন্য দিয়েছে, কারণ হচ্ছে যে এখানে সেকেন্ডের কোনো কাজ নাই। যদি তোমার ক্ষমতা জানতে চাইতো তাহলে কাজ আছে। তো এটা কোন টাইপের কোশ্চেনের মধ্যে পড়ে? যে বেসিক কিছু ম্যাথ আছে, ঠিক আছে, ম্যাথ টাইপের কোশ্চেনের মধ্যে পড়ে। এগুলো হচ্ছে যে তোমার প্রত্যেক চ্যাপ্টার থেকে সূত্র যেগুলো আছে সেই সূত্রগুলো হচ্ছে যে তোমাদের পড়তে হবে, এবং সেই সূত্র কোনটা দ্বারা কি বুঝায় সেটা পড়তে হবে, একক মাত্রাগুলো পড়তে হবে, তাহলে হচ্ছে যেগুলো পারবে। হ্যাঁ, এবার আসে হচ্ছে এক অশ্ব শক্তি বা এক হর্স পাওয়ার ইকুয়ালস টু কত ওয়াট, এটা আসে। এখন এক হর্স পাওয়ার ইকুয়ালস টু এক এইচপি, এক হর্স পাওয়ার ইকুয়ালস টু হচ্ছে 746 জুল পার সেকেন্ড বা ওয়াট। হ্যাঁ, এটা মুখস্থ করতে হবে, এটা পরীক্ষায় আসে। প্লাস হচ্ছে এটা কোন টাইপের মধ্যে পড়বে তাহলে আমি তোমাদের বলছিলাম যে কিছু কিছু মান তোমাদের মুখস্থ করা লাগবে, স্পেসিফিক মান বলো, তারপর হচ্ছে যে কিছু কিছু দ্রব্য মুখস্থ করতে হবে, তার মধ্যে পড়ে যায়, ঠিক আছে, এটা পড়তে হবে। দেখো আরেকটা সেম, এক কিউসেক পানি ঘনফল কত মিটার, এটা একদম কাছাকাছি অনেকগুলো তোমার অপশন দিয়ে দিছে, এটা হচ্ছে 28.317। এটা হচ্ছে যে তোমার ফিজিক্স ফার্স্ট পেপারের ফার্স্ট চ্যাপ্টার থেকে আছে অনেকগুলো জিনিস। 1 কিলোমিটার ইকুয়ালস টু, সরি 1 মাইল ইকুয়ালস টু কত কিলোমিটার, তারপরে তোমার হচ্ছে 1 কুইন্টাল ইকুয়ালস টু কত কেজি, 1 টন ইকুয়ালস টু কত কেজি, এরকম অনেকগুলো জিনিস আছে, সেগুলো ওই চ্যাপ্টার থেকে তোমাদের পড়তে হবে। হ্যাঁ, তাহলে এটা ওই মানগুলো ইম্পর্টেন্ট, তোমরা মনে রাখবে। এটা হচ্ছে যে আগের কোশ্চেনের সাথে মোটামুটি রিলেটেড, যে তোমাদের কিছু জিনিসের মানটা মুখস্থ করতে হবে, তার মধ্যে পড়ে যায়। হ্যাঁ, তারপরে পদার্থবিজ্ঞানে এখানে কোনটি ক্ষেত্রে পাওয়ার একক নয়, নিচে কোনটি পাওয়ার একক নয়। আমরা জানি যে তোমার ক্ষমতার অনেকগুলো একক আছে, তো এটা কোন টাইপের কোশ্চেনের মধ্যে পড়ে? এটা হচ্ছে যে তোমাদের এই যে আবার ওই টাইপের মধ্যে। আমি তোমাদের প্রত্যেকটা ক্লাসেই বলি যে ফিজিক্সের ক্ষেত্রে তোমরা যদি সূত্রগুলো ভালো করে পড়ো, তার ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ, সূত্রগুলো ভালো করে পড়ো এবং সূত্র কোনটা দ্বারা কি বোঝায় সেটা যদি ভালো করে পড়ো, তাহলে তোমরা 10 থেকে 12 নাম্বার ইজিলি ক্যারি করতে পারবা, ঠিক আছে। তো তার মধ্যে দেখো, এটা সূত্র পড়লে সূত্র তোমায় কি পড়তে হবে? এক হচ্ছে যে সূত্র যদি পড়ো, সূত্র থেকে তোমার হচ্ছে যে সূত্রটা বুঝে পড়তে হবে, মানে কোন চলক দ্বারা কি বোঝায় সেটা পড়তে হবে। তারপরে সূত্রের হচ্ছে যে সূত্র থেকে একক মাত্রা পড়তে হবে, এবং সূত্র থেকে আরেকটা পড়তে হবে, সূত্র প্রয়োগ পড়তে হবে, ঠিক আছে, সূত্র প্রয়োগ করতে হবে এবং প্রয়োগ কিভাবে। এরপরে এখান থেকে হচ্ছে যে সম্পর্কগুলা খেয়াল করতে হবে, সমানুপাতিক, ব্যস্তানুপাতিক, বর্গের সমানুপাতিক, বর্গমূলের সমানুপাতিক, এই টাইপের যে সম্পর্কগুলো বের হয় সেই সম্পর্কগুলো তোমাদের বের করতে হবে, ঠিক আছে, সূত্র থেকে এই জিনিসগুলো তোমাদের পড়তে হবে। তো সে তার মধ্যে একটা হচ্ছে যে এরকম এখানে তোমার চলে আসছে একক, এই যেটা একক নয়। আচ্ছা, তাহলে এখন আসো, এখানে একক নয়, এটা হচ্ছে যে আমরা জানি জুল, কারণ আমরা জানি পাওয়ার একক হচ্ছে জুল পার সেকেন্ড। হ্যাঁ, এই জন্য এটা জুলটা হচ্ছে যে কাজের একক, শক্তির একক। চাপের এসে একক কি? চাপের এসে একক প্যাসকেল। চাপের এসে একক হচ্ছে প্যাসকেল বা নিউটন মিটার ইনভার্স 2, এটাই হচ্ছে চাপের এসে একক। আমরা জানি চাপ ইকুয়ালস টু কি? বল বাই ক্ষেত্রফল, ঠিক আছে, সেখান থেকে এটা আসছে। এখন এটাও তোমরা হচ্ছে যে আমি যে তোমাদের একটু আগে বললাম যে একটা টাইপ, সেই টাইপের মধ্যে পড়ে যায়, ঠিক আছে। তোমরা যদি প্রত্যেকটা জিনিসের সূত্রের সাথে একক, মাত্রা, সম্পর্ক এগুলো পড়ে ফেলো, তাহলে ইজিলি এই টাইপের কোশ্চেনগুলো পারবা। তারপর হচ্ছে যে দেখো, এইটা সেন্টিগ্রেডে যদি তোমার 98.5 ডিগ্রি ফারেনহাইট হয়, তাহলে তাপমাত্রার মান কত? তোমার হচ্ছে সেলসিয়াস স্কেলে, যদি ফারেনহাইট স্কেল দিয়ে সেলসিয়াস স্কেল। এখন তোমরা তাপগতিবিদ্যা পড়তে গেলে এরকম একটা সূত্র দেখবা যে C/5 F-32 ডিভাইড বাই 9 ইকুয়ালস টু হচ্ছে K-273 ডিভাইড বাই 5, এরকম একটা সূত্র আছে, ঠিক আছে। এখন এই সূত্র দিয়ে যারা ম্যাথ করবে তারা এটা ইজিলি পারবে। এখানে আমাদের শুধু এটুকু নিয়ে কাজ করতে হবে, মান টান বসাই তোমরা ম্যাথ করে ফেলতে পারবা, বা আমরা তোমাদের যখন মূল ক্লাসে পড়াবো তখন হাতে কলমে ম্যাথগুলো কিভাবে করবে সেটা শেখাবো। এই ক্লাসের পারপাস এটা না, যারা নতুন তাদের জন্য বলতেছি, আমরা এই ক্লাসগুলোতে অ্যাকচুয়ালি কোশ্চেন টাইপ অ্যানালাইসিস করি, কোশ্চেন কোন জায়গা থেকে আসছে, এবং হচ্ছে যে ওই কোশ্চেন থেকে আমি কি কি মেসেজ নিতে পারি, আর কি কি পড়বো, এবং পড়াশোনা কোথায় ফোকাস করবো, এই জিনিসগুলো হচ্ছে এই ক্লাসগুলোতে অ্যানালাইসিস করি। অ্যাকচুয়ালি হাতে কলমে পড়ার জন্য আমাদের মূল ক্লাসগুলো আছে। হ্যাঁ, তো এটা হচ্ছে এরকম, জাস্ট সূত্র পারলেই আমরা এই কোশ্চেনটা পারবো, ঠিক আছে, আর একটু প্র্যাকটিস করতে হবে। তো এবার 8 নম্বর কোশ্চেন আসলে, নিচে কোনটি পদার্থবিদ্যা লব্ধ জ্ঞান চিকিৎসাবিদ্যায় প্রয়োগ করা হয় না, মানে কোনটা চিকিৎসাবিদ্যায় প্রয়োগ করা হয় না, ঠিক আছে। এখন বায়োমেট্রিক অ্যাটেন্ডেন্স, এটা কোনো চিকিৎসাবিদ্যায় প্রয়োগ না, ঠিক আছে। এটা হচ্ছে জাস্ট হচ্ছে যে আমরা অ্যাটেন্ডেন্স নেওয়ার জন্য হাতের ছাপ নেওয়া হয় আর কি। হ্যাঁ, সেটা দিয়ে হচ্ছে যে ফিঙ্গারপ্রিন্ট নিয়ে আমরা হচ্ছে যে কে আসছে না আসছে সেটা হচ্ছে যে পরিমাপ করি। লেজারের পুনরূপ কি? লেজারের পুনরূপ হচ্ছে যে এগুলো বইতে আছে, বিভিন্ন জিনিস এমআরআই এর পুনরূপ আসে,
ইউএসজি পুনর পাশে এরকম বিভিন্ন জিনিসের পুনরূপ থেকে একটা কোশ্চেন চলে আসতে পারে। এগুলো হচ্ছে থিওরিটিক্যাল পার্টের মধ্যে তোমাদের পড়ে যায়। তো হচ্ছে প্রথমটা লাইট অ্যাম্প্লিফিকেশন বা স্টিমুলেটেড ইমিশন অফ রেডিয়েশন, এটা তোমরা পড়ে নিবা। প্লাস হচ্ছে যে এটা টাইপ ওইটাই যেটা বললাম, এগুলো দাগানো লাইনের মধ্যে পড়েছে, ঠিক আছে? দাগানো লাইনের মধ্যে এগুলো থাকে যেগুলো এরকম পুনরূপ লাগবে। এটা এটা কোনো একটা শ্রেণীর প্রতিনিধিত্ব করে না, ঠিক আছে? তারপর হচ্ছে পদার্থবিদ্যার আওতায় আসে না কোনটি, এটা হচ্ছে যে পদার্থবিদ্যা তুমি দেখবে যে অনেকগুলো শ্রেণী আছে, সেই শ্রেণীর মধ্যে হচ্ছে যে বা অনেকগুলো ব্রাঞ্চ আছে, ব্রাঞ্চের মধ্যে পড়ে যায়। এখন কোনটা পদার্থবিদ্যার ব্রাঞ্চ না, এটা তোমাদের প্রথম চ্যাপ্টারের মধ্যে তোমার হচ্ছে যে এই জিনিসগুলো আছে, ব্রাঞ্চগুলো নিয়ে খুব ভালোভাবে তোমার হচ্ছে যে আলাপ আলোচনা আছে। তো তোমরা ওই চ্যাপ্টারের মধ্যে পদার্থবিজ্ঞানের ব্রাঞ্চগুলো ভালো করে পড়ে ফেলবা, এবং ইংরেজি সহ বারবার তোমাদের বলা হয় যে ফিজিক্স পড়তে যাও, কেমিস্ট্রি পড়তে যাও, বায়োলজি পড়তে যাও, ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি যাই তুমি পড়তে যাও, সেখানে হচ্ছে ইংলিশ টার্ম খেয়াল করতে হবে। এই কথাগুলো নোট করো। আমাকে ক্লাসের আগে মিলির সাথে কথা হয়েছিল, মিলি বলছিল যে ও বইটা নিয়ে বসবে, আমি বলছি না, কোনো বই নেওয়ার প্রয়োজন নেই, কিন্তু খাতা নিয়ে বসবে। এই তুমি এই কথাটা লিখে রাখো যে আমাকে ইংলিশ টার্ম খেয়াল করতে হবে। হ্যাঁ, এই একটা মেসেজ নাও তুমি এই কোশ্চেন খেয়াল করতে গিয়ে। এই জিনিসগুলো লিখে ফেললে তোমার হচ্ছে যে মনে থাকবে ভালো করে। হ্যাঁ, আচ্ছা। এরপরে তোমার হচ্ছে যে তোমার ফোনে বা হচ্ছে যে তোমার একটা নোট খাতা থাকতে পারে, যে তোমার বিভিন্ন গাইডলাইন গুলো তুমি এখানে লিখে রাখবা। বারবার মাঝে মাঝে ওইগুলোতে চোখ বোলাবা যে তোমার হচ্ছে যে কি কি গাইডলাইন, যাতে ভুল না করে ফেলো, ঠিক আছে? গাইডলাইন তোমাকে সঠিক পথে রাখবে। হ্যাঁ, আদারওয়াইজ হচ্ছে যে তুমি ভুল করে ফেলবা। পরিশ্রম করবা কিন্তু ভুল জায়গায় পরিশ্রম করলে কিন্তু তোমার সফলতা আসবে না। সফলতা আসার জন্য সঠিক জায়গায় সঠিক সময়ে সঠিক অয়তে পরিশ্রম করতে হবে, ঠিক আছে? সঠিক জায়গায় সঠিক সময়ে সঠিক অয়তে পরিশ্রম করলেই তবে হচ্ছে তোমরা সাকসেসফুল হবে। হ্যাঁ, ভুল জায়গায় হাজারো পরিশ্রম করে কোনো লাভ নাই। ওকে, তাহলে এবার আসো আমরা পরের কোশ্চেনে যাই। শূন্য স্থানে, তাহলে এটা হচ্ছে ব্রাঞ্চ থেকে আসছে, এটা উত্তর হচ্ছে অ্যানথ্রোপোমেট্রি। এটা হচ্ছে যে তোমার বায়োলজির সাথে রিলেটেড বা চিকিৎসা বিজ্ঞানের সাথে রিলেটেড দেহের বিভিন্ন অংশের পরিমাপ করা। হ্যাঁ, তাই শূন্য স্থানে আলোর গতি, শূন্য স্থানে আলোর গতি আমরা জানি 3×10⁸ বা কত 10⁵ তো তোমার হচ্ছে যে কি হয়ে যায়, 10⁵ তো 3 লাখ, তাই না? 3×10⁵, তাহলে হচ্ছে যে এখানে কি বলা যায়, 10⁷ দিলে হচ্ছে তোমার কত হয়ে যায়, 10⁷ দিলে 3 কোটি হয়ে যায়, তাহলে হচ্ছে 30 কোটি। এখন কথা হচ্ছে তোমার, এটা মূল কথা না, মূল কথা হচ্ছে তোমার 3×8। তাহলে 3×8 এর সবচেয়ে কাছাকাছি কোনটা? এটা 2.99, 2.99 কে আমরা 3 ধরতে পারি, তাহলে 2.99 এটা হচ্ছে যে তোমার শূন্যস্থান আলোর বেগ। এখন তোমরা হচ্ছে যে যদি 2.99 দিয়ে পরগুলো চেঞ্জ করে দেয়, সেক্ষেত্রে তোমরা মানগুলো একটু করে রাখতে পারো মোবাইল নাম্বারের মতো। আমি মোবাইল নাম্বার মতো মুখস্থ করে ফেলছিলাম 299792458, তোমরা এটা মুখস্থ করতে পারো যে এটা হচ্ছে আলোর ফোন নাম্বার। তারপরে তোমার হচ্ছে যে এখন 12 নম্বর কোশ্চেনে আসো। তাহলে এটাও কোথা থেকে আসবে? ওই যে কিছু মান মুখস্থ করতে হবে তোমাকে, যেটা বললাম অলরেডি, কিছু মান মুখস্থ করতে হবে, তার মধ্যে থেকে চলে আসছে। হ্যাঁ, এবার আসো গ্রহগুলোর গতিপথ উপবৃত্তাকার, এটা কে বলছে? এটা হচ্ছে কেপলার বলছে। এটাও সূত্র তত্ত্ব, এগুলো পড়তে হবে তোমাদের। সূত্র তত্ত্বগুলো হচ্ছে যে বাংলা আকারে তোমার হচ্ছে যে স্টেটমেন্টটা থাকে সেটাও পড়তে হবে, তারপরে ম্যাথমেটিক্যাল যে সমীকরণ থাকে সেটাও পড়তে হবে, ঠিক আছে? আচ্ছা, এরপরে আসো শব্দ প্রাবল্য মাপার একক। এখন শব্দ প্রাবল্য আমরা বলছিলাম, প্রাবল্য বা তীব্রতা এক কথা, এটা হচ্ছে ওয়াট মিটার ইনভার্স 2 বা জুল পার সেকেন্ড মিটার ইনভার্স 2। হ্যাঁ, জুল পার সেকেন্ড পার মিটার স্কয়ার এরকম বলা যায়। এখন এটাও তোমার হচ্ছে আমরা বলছিলাম যে সূত্রগুলো পড়তে হবে, এবং সূত্রে তোমার কি পড়তে হবে? একক মাত্রা এগুলো পড়তে হবে। এটার একটা সূত্র আছে, বড় একটা সূত্র, যে 2π² a² f² ρb, ঠিক আছে? 2π² a² f² ρb এরকম একটা সূত্র আছে। এটা দিয়ে তীব্রতা মাপা হয়। তো এই তীব্রতার সূত্র পারা লাগবে, কোনটার সাথে কি ধরনের সম্পর্ক সেটা পারা লাগবে, প্লাস হচ্ছে তোমার একক মাত্রা এগুলো পারা লাগবে প্রত্যেকটা সূত্র থেকে, এবং কোনটার সাথে সমানুপাতিক সম্পর্ক, কোনটার সাথে ব্যস্তানুপাতিক সম্পর্ক, এগুলো শিখে লাগবে। তারপরে 14 নম্বর কোশ্চেনে আসো, সেটা হচ্ছে স্টেনলেস স্টিল, স্টিল ছাড়া আর কি থাকে? এগুলো তুমি দেখবা যে ওই চুম্বকের যে চ্যাপ্টারটা আছে সেখানে মধ্যে তুমি দেখবে যে এরকম আমাদের যে সম্পদ ধাতুগুলো আছে এগুলা বিভিন্ন তোমার ইয়া আছে, সংযুক্তি আছে, কোনটার সাথে কোনটা দিয়ে কি তৈরি করা হয় এরকম। তো ওই চ্যাপ্টারগুলোতে পেয়ে যাবে। এটা হচ্ছে যে স্টিল ছাড়া স্টিলের সাথে হচ্ছে ক্রোমিয়াম, কার্বন এগুলো থাকে। তো এখানে কার্বন যেহেতু অপশনে নাই, ক্রোমিয়াম আছে, তাহলে উত্তর হবে ক্রোমিয়াম। তাহলে এটা আমাদের সংকর ধাতুগুলোর কম্পোজিশন পড়তে হবে। কি পড়তে হবে? সংকর ধাতুর কম্পোজিশন, সংকর ধাতুর গঠন আর কি। সংকর ধাতুর গঠন কি দিয়ে তোমার যুক্ত হয়েছে, সংকর ধাতুর কম্পোজিশন বা গঠন, ঠিক আছে? এটা পড়লে আমাদের কমন পড়ে যাবে। এরপর উত্তর লেন্স কেমন হতে পারে? তো উত্তর লেন্সের টাইপ তোমার প্ল্যানো কনভেক্স লেন্স, তারপর হচ্ছে ডাবল কনভেক্স, তারপর হচ্ছে কনকেভ কনভেক্স হইতে পারে, বা পজিটিভ মিনিস্কাস, কিন্তু সিলিন্ড্রিক্যাল হইতে পারে না। উত্তর লেন্স কখনোই সিলিন্ড্রিক্যাল হইতে পারে না, ঠিক আছে? তাহলে উত্তর লেন্স তোমার টাইপ করলে চলো এটা কমন করবে, কমন পড়বে বা হচ্ছে তোমরা পারবা। এটা আসছে কোন চ্যাপ্টার থেকে? এটা আসছে হচ্ছে তোমার
জ্যামিতিক আলোক বিজ্ঞান থেকে, ঠিক আছে? জ্যামিতিক আলোক বিজ্ঞান মধ্যে উত্তল লেন্স, অবতল লেন্স এগুলো সম্পর্কে আছে। এবং তোমাদের 23 সেশন যারা 23-এ পরীক্ষা দিচ্ছে তাদের একটা কোশ্চেন আসছিল P = 1/f এর সূত্র দিয়ে। তো হচ্ছে যে এটা দিয়ে তোমরা ম্যাথ করতে পারো, এটা দিয়ে ম্যাথ করতে পারো, ম্যাথ করতে হবে। আমরা হচ্ছে ক্লাসে ওই জিনিসগুলো পড়াবো, মানে হচ্ছে তোমার ক্ষমতা নির্ণয় আর কি। হ্যাঁ, রংধনুর রংধনুর সাথে নিচের কোনটি সামঞ্জস্যপূর্ণ নয়? তো রংধনুর সাথে বিচ্ছুরণ হয়, প্রতিসরণ হয়, বিরলীকরণ হয়, কিন্তু প্রতিফলন হয় না। রংধনুতে প্রতিফলনের সাথে কোনো সম্পর্ক নাই। তাহলে এটা রংধনু সম্পর্কে আমরা কোথায় পড়বো? জ্যামিতিক আলোক বিজ্ঞান, জ্যামিতিক আলোক বিজ্ঞানের মধ্যে মেইনলি আছে বিচ্ছুরণ নিয়ে, সেখানে আমরা এই জিনিসগুলো সম্পর্কে জানবো। তারপর হচ্ছে অর্ধজীবন বা অর্ধজীবন কি প্রতীক। দেখো এই টাইপের কোশ্চেন চলে আসে, তাহলে তোমার সূত্রের ভিতরে এগুলো খুব ভালো করে খেয়াল করতে হবে। যে বললাম চলক খেয়াল করতে হবে, কোন চলক দ্বারা কি বুঝে সেটা খেয়াল করতে হবে। ওই চ্যাপ্টারে পড়লে কোন চলক দ্বারা কি বুঝে, তাহলে টি হাত দ্বারা কি বুঝে এটা লিখতে গিয়ে বা পড়তে গিয়ে তোমার এটা ইজিলি পারবে। হ্যাঁ, এই জিনিসগুলো একটা সূত্র সম্পর্কে যা যা বলছি তা কি লিখছো তোমরা, যে কি কি করতে হবে তোমাদের বলে দিচ্ছি। ক্লাসের শুরুতে অনেকে ছিল, তোমার সাউন্ড প্রবলেমের কারণে সবাই চলে গেছে, যাই হোক রেকর্ড দেখে নিবে, সমস্যা নেই। তারপর হচ্ছে তোমার এখান থেকে একটা ম্যাথ আসছে, আবার ওই সূত্র যে 48 মিটার পার সেকেন্ডে বেগে একটা বলকে খাওয়া করে দিকে নিক্ষেপ করলে কত সময় শূন্য থাকবে। এখন বিচরণ কাল বের করতে বলছে, বিচরণ কাল কি হচ্ছে 2u ডিভাইড বাই g, 2u ডিভাইড বাই g। এখন এখানে u হচ্ছে 48, তাহলে 48 কে 2 দিয়ে গুণ দিলে মানে এরপরে g দিয়ে ভাগ করে দিলে হয়ে যাবে। তাহলে এখন তোমার হচ্ছে যে ম্যাথে আমরা যাবো না, এই সূত্র দিয়ে প্রায় কোশ্চেন আসে, এটা আলাদাভাবে তোমাদের হচ্ছে বলে রাখি। এই সূত্র দিয়ে প্রায় কোশ্চেন আসে, তোমার বিচরণ কাল, তারপর হচ্ছে যে কতক্ষণ শূন্য থাকবে, এরকম করে নানানভাবে কোশ্চেন আসে। তো তোমাদের এই সূত্রগুলো পারা লাগবে, কোনটা দ্বারা কি বুঝে সেটা পারা লাগবে, এবং হচ্ছে যে ম্যাথগুলো প্র্যাকটিস থাকা লাগবে, ঠিক আছে? আচ্ছা, এবার আসা হচ্ছে কোন নিচের কোনটি অক্সিডেশন রিডাকশন রিঅ্যাকশন। এখন অক্সিডেশন রিডাকশন বা হচ্ছে রিডক্স রিঅ্যাকশন আর কি। রিডক্স রিঅ্যাকশন চেনার সহজ উপায় হচ্ছে এখানে ইলেকট্রনের আদান প্রদান হবে। কি হবে? ইলেকট্রনের আদান প্রদান হবে, আদান প্রদান হবে। তো ইলেকট্রন আদান প্রদান আমরা হিসাব করে আমরা বের করে ফেলবো। যেমন হচ্ছে এখানে ডি, এখানে সালফার হচ্ছে যে কত -2, আর এখানে তোমার হচ্ছে যে 0, দ্যাট মিন্স হচ্ছে যে এটা ইলেকট্রন আদান প্রদান হয়েছে, ঠিক আছে? এখানে অক্সিজেন হচ্ছে কত -4, এখানে তোমার হচ্ছে যে কত, এখানে হচ্ছে যে +-2, তাহলে এখানে আদান প্রদান হয়েছে, ইলেকট্রন আদান প্রদান হয়েছে। এর এখন আসো এভাবে আমরা হিসাব করে বের করে ফেলবো। এখানে দুইটাই সালফার হয়েছে, অক্সিজেন দুইটার ক্ষেত্রে এসে আমরা ডিপ ডাউন করতেছি না। ডিপ ডাউন করলে আমরা প্রত্যেকটা আলাদা আলাদাভাবে ভেঙে ভেঙে দেখাইতাম কোনটা কেন হয়েছে না হয়েছে। আমরা এখন জাস্ট হচ্ছে যে টাইপ, তাহলে এটা টাইপ হচ্ছে যে অক্সিডেশন রিডাকশন রিঅ্যাকশন বা রিডক্স রিঅ্যাকশন বা জারণ বিজারণ বিক্রিয়া, ঠিক আছে? রিডক্স রিঅ্যাকশন। এখন কথা হচ্ছে যে এখান থেকে তোমাদের কি মেসেজ দিতে হবে? রিডক্স রিঅ্যাকশন নিয়ে তোমাদের এরকম আসতে পারে যে নিচের কোনটি জারণ বিজারণ বিক্রিয়া, আবার আসতে পারে নিচের কোনটি জারক, নিচের কোনটি বিজারক, ঠিক আছে? এই টাইপ কোশ্চেন আসতে পারে। তাহলে এই জিনিসগুলো, তারপরে জারণ সংখ্যা নির্ণয়ের কোশ্চেন আসতে পারে, জারণ সংখ্যা নির্ণয়ের ম্যাথ আসতে পারে। তো তোমরা এই জিনিসগুলো পড়তে হবে, রিডক্স রিঅ্যাকশন চিনতে হবে, তারপরে হচ্ছে তোমার জারক বিজারক কিভাবে বের করে সেটা চিনতে হবে, তারপরে কোনটা সবসময় জারক হিসেবে কাজ করে বা নিজের কোনটা জারক বিজারক উভয় রূপে কাজ করতে পারে এরকম উদাহরণ আছে, সেই উদাহরণগুলো পড়তে হবে। তারপর আবার কতগুলো আছে নিচের করে শক্তিশালী জারক, এই টাইপের কোশ্চেন আসতে পারে, প্লাস হচ্ছে তোমার জারক সঙ্গে নির্ণয় করতে দিতে পারে, ঠিক আছে? এই কয়েকটা টাইপের কোশ্চেন আসতে পারে। এবার আসলে হচ্ছে যে পর্যায় সারণীতে ইনার ট্রানজিশন মূল কয়টা আছে? অন্ত অবস্থান্তর মূল সেটা হচ্ছে 28টা আছে। এটা তোমাদের মুখস্থ করতে হবে, খাতায় লিখে রাখতে হবে, ঠিক আছে? ওই যে এস ব্লক মূল কয়টা, পি ব্লক মূল কয়টা, তারপর ডি ব্লক মূল কয়টা, তারপরে এরকম করে অ্যাক্টিনেট সিরিজে কয়টা আছে, ল্যান্থানাইট সিরিজে কয়টা আছে। আচ্ছা, এবার আসলে নিচের কোনটি সহজে পানির স্থায়ী ক্ষরতা দূরীকরণের জন্য ব্যবহার করা যায় না? মানে স্থায়ী ক্ষরতা দূরীকরণের উপায় নয় কোনটি? তো ফুটানোর মাধ্যমে স্থায়ী ক্ষরতা দূরীকরণ যায় না, এটা হচ্ছে অস্থায়ী ক্ষরতা দূরীকরণের একটা উপায়। তাহলে ফুটন্তকরণ হবে এটা। এটা হচ্ছে তোমাদের পরিবেশ রসায়নে আছে, তাহলে পরিবেশ রসায়ন থেকে ক্ষরতা কি সেটা করতে হবে, স্থায়ী ক্ষরতা কি, অস্থায়ী ক্ষরতা কি, কোন আইনগুলো থাকলে স্থায়ী ক্ষরতা, কোনগুলো থাকলে অস্থায়ী ক্ষরতা, স্থায়ী ক্ষরতা দূরীকরণের উপায় কি, অস্থায়ী ক্ষরতা দূরীকরণের উপায় কি, এই জিনিসগুলো তোমাদের মাস্ট করতে হবে। মানে ক্ষরতার টপিকটা ইম্পর্টেন্ট তোমাদের জন্য। নিচের কোন গ্যাসটি বাতাস সবচেয়ে বেশি পরিমাণ থাকে? আমরা জানি নাইট্রোজেন বাতাস সবচেয়ে বেশি পরিমাণ থাকে, সেটা কতটুকু? 79%। আর অক্সিজেন থাকে 20.94 বা 21%। কার্বন ডাইঅক্সাইড থাকে যদি বলে আমাদের বায়ুতে তাহলে 0.04%, যদি বলে পানিতে তাহলে 0.3%। পানিতে কার্বন ডাইঅক্সাইড পরিমাণ একটু বেশি থাকে বায়ুর তুলনায়।
23 নম্বর হচ্ছে ফর্মালডিহাইড এবং পটাশিয়ামকে উত্তপ্ত করলে কি হয়। ঠিক আছে, এখন ফর্মালডিহাইড এবং পটাশিয়ামকে উত্তপ্ত করলে তোমার এটা সঠিক উত্তর এখানে নাই আর কি। এটা হচ্ছে যে আমাদের যদি পটাশিয়াম হাইড্রোক্সাইড হতো তখন হচ্ছে যে কি বিক্রিয়া হতো, পটাশিয়াম হাইড্রোক্সাইড যদি বিক্রিয়া থাকতো তাহলে বিক্রিয়াটা হচ্ছে যে ক্যানিজের বিক্রিয়া, তখন উত্তর হতো মিথাইল অ্যালকোহল। কিন্তু এখানে শুধু পটাশিয়াম বলছি, তাহলে এটা ত্রুটিপূর্ণ কোশ্চেন। মানে এখান থেকে কোশ্চেন নিয়ে আমরা ডিপ ডাউন না করে আমরা মূলত যেটা করবো সেটা হচ্ছে যে নামী বিক্রিয়া। আমি তোমাদের প্রায় বলি যে নামী বিক্রিয়াগুলো আলাদা নোট তোমাদের থাকতে হবে। এই যে ক্যানিজারো বিক্রিয়া, অ্যালডোল গনিবন বিক্রিয়া, তারপর হচ্ছে তোমার ফিডোল্টাপ ইলকারেশন, ফিডোল্টাপ অ্যাসিলেশন, হ্যাঁ, হফম্যান ক্ষুদ্রাংশ সংশোধন বিক্রিয়া, তারপর হচ্ছে উসফিটিক বিক্রিয়া, এরকম করে নামী বিক্রিয়া যেগুলো আছে সেগুলো আলাদা নোট থাকতে হবে তোমাদের, কারণ সেগুলো কয়েকদিন পর পর যাতে রিভাইজ করতে পারো। হ্যাঁ, ওইগুলো যদি রিভাইজ করে। এবং আমি আরেকটা জিনিস বলছি যে তোমাদের শনাক্তকরণের যে বিক্রিয়াগুলো আছে সেগুলা প্লাস তোমাদের হচ্ছে যে বিভিন্ন জিনিস কিভাবে উৎপাদিত হয়, এই যে অ্যালডিহাইড গুলো কিভাবে উৎপন্ন হয়, কিটোন কিভাবে উৎপন্ন হয়, সেই উৎপন্নের বিক্রিয়াগুলো তোমাদের পড়তে হবে, সমীকরণ সহ। বিশুদ্ধ পানি পিএইচ কত এটা সবাই জানো, কিন্তু যদি তোমাদের টেম্পারেচার দিয়ে স্পেসিফাই করে দেয় তখন কিন্তু আলাদা আলাদা, এগুলো তোমাদের বইতেই আছে। 100 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে বিশুদ্ধ পানির উচ্চতা কত, 50 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে বিশুদ্ধ পানির উচ্চতা কত, উচ্চতা সরি পিএইচ কত, তো এগুলো যে জানতে চায়। ঠিক আছে, এখন তোমাকে যদি কিছু না বলে তাহলে হচ্ছে তুমি ধরে নিবে 25 ডিগ্রিতে জানতে চাইছে, এখন সেটা হচ্ছে 7। আর যদি তোমাকে টেম্পারেচার দিয়ে দেয় তখন টেম্পারেচার অনুসারে হচ্ছে দাঁড়াইতে হবে। ঠিক আছে, আমি রিসেন্টলি আমাদের হচ্ছে যে টেলিগ্রাম চ্যানেলে এটা নিয়েছি, কোশ্চেন দিয়েছি, তোমরা ম্যাক্সিমাম সবাই এগুলো আনসার করছো, তারপরে আমি কারেকশন করে দিচ্ছি। হ্যাঁ, তো এরকম কারেকশনের জন্য আমাদের টেলিগ্রাম চ্যানেলে হচ্ছে যে চোখ রাখবা। যারা রেকর্ড ক্লাস দেখবে তাদের জন্য বলতেছি, আমাদের এই ভিডিও যে দেখতেছ তুমি ইউটিউবে, সেটা ডিসক্রিপশনের মধ্যে হচ্ছে যে আমাদের টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক দেওয়া থাকবে, আমাদের ফেসবুক গ্রুপের লিঙ্ক দেওয়া থাকবে, দুইটাতে অনেক ভ্যালুয়েবল রিসোর্স শেয়ার করা হবে। তো তোমরা এই দুইটাতে যুক্ত থাকবা, অনেকগুলো রিসোর্স পাবা। এবার আসলে হচ্ছে যে নিচে কোনটি প্রোটন আসক্তি সবচেয়ে বেশি, প্রোটন আসক্তি সবচেয়ে বেশি মানে প্রোটন প্রতি আসক্তি যারা তারা তত বেশি তীব্র খান, তুমি হচ্ছে তীব্র খান সে হচ্ছে অ্যামোনিয়া। এখানে অনেকগুলো প্রোটন আসক্তি দিয়ে দিয়েছে, আমাদের সেগুলো পড়া লাগবে না, আমরা তীব্র খান খেয়াল করবো। এখন এগুলো তো এক নম্বরে এটা খারে না, এটাও খার না, এই দুটোর মধ্যে একটা। আমরা খাতার মধ্যে বা সরি বইয়ের মধ্যে পড়ছিলাম যে অ্যামোনিয়া এবং হচ্ছে যে ফসফিন গ্যাস যেটা আছে তার মধ্যে কার ক্ষারীয় ধর্ম বেশি, তো সেটা হচ্ছে বা অধিক ক্ষার ধর্মী, সেটা হচ্ছে অ্যামোনিয়া। এই জন্য হচ্ছে যে এখানে প্রোটন আসক্তি অ্যামোনিয়ার বেশি হবে। এই মানগুলো মুখস্থ করার প্রয়োজন নেই। তরলিত প্রাকৃতিক গ্যাস কিসে সমৃদ্ধ, মানে কোনটার পরিমাণ বেশি থাকে, মিথেন পরিমাণ, অবশ্যই মিথেনের পরিমাণ বেশি থাকবে। আমরা প্রাকৃতিক গ্যাস বলতেই বুঝি মিথেন। ঠিক আছে, আচ্ছা, তাহলে এখানে তোমার হচ্ছে প্রাকৃতিক গ্যাস সম্পর্কে ওভারঅল পড়া লাগবে, যে প্রাকৃতিক গ্যাসে তোমার হচ্ছে যে কোনটা বেশি পরিমাণে থাকে, কোনটা কম পরিমাণে থাকে, বাংলাদেশে কোথায় প্রাকৃতিক গ্যাস বেশি পাওয়া যায়, প্রাকৃতিক গ্যাসে কোনটা বেশি থাকলে খারাপ, মানে হচ্ছে যেটা মান কমে যায়, এই জিনিসগুলো জানতে হবে আর কি। হ্যাঁ, কত তাপমাত্রা এগুলোকে শীতল করা হয়। এই পানি বরফে রূপান্তর করা হলে তার ঘনত্ব কি হয়, তার ঘনত্ব কমে যায়। তার ঘনত্ব কমে যাওয়ার কারণে সে ভাসতে থাকে। ঠিক আছে, ঘনত্ব কমে যাওয়ার কারণে কি হয়, ভাসতে থাকে। কারণ হচ্ছে যে আমরা জানি কোনো একটা ভারী ঘনত্বের বা বেশি ঘনত্বের বস্তু যদি আমরা পানিতে ঢেলে দিই বা পানিতে রাখি সেটা হচ্ছে ডুবে যাবে। ঠিক আছে, এই আর কি, তাহলে ঘনত্ব কমে যায়, এটা থেকে আমরা বুঝবো। তারপর হচ্ছে পরমশূন্য তাপমাত্রা বলতে কি বুঝি, যদি আমাদের সেলসিয়াস সেন্টিগ্রেডে দিয়ে দেয় তখন আমরা কি করবো, আমাদের পরমশূন্য তাপমাত্রা হচ্ছে ঋণাত্মক। এখানে প্রশ্ন যে ঋণাত্মক আছে তাহলে 233.1 একদম। এটাও হচ্ছে কোন ধরনের কোশ্চেন, ওই যে আমি ফিজিক্সের ক্ষেত্রে বললাম, ফিজিক্সের ক্ষেত্রে যেটা বললাম তোমাদের হচ্ছে যে কিছু জিনিসের স্পেসিফিক মান জানা থাকা লাগবে, তার মধ্যে এটা হচ্ছে একটা পরমশূন্য তাপমাত্রা কত, তারপরে তোমার হচ্ছে যে অ্যাভোগাড্রোর ধ্রুবক কত, অ্যাভোগাড্রোর সংখ্যা কত, তারপরে তোমার হচ্ছে যে ওই যে গ্যাসীয় ধ্রুবক কত, এরকম অনেকগুলো মান আছে যেগুলো, সেগুলো তোমাদের মুখস্থ করতে হবে। হ্যাঁ, সাউন্ডে প্রবলেম করতেছে। শাহানুর, মাইমুনা, তোমাদের কি প্রবলেম হচ্ছে নাকি মুন্নির একা প্রবলেম হচ্ছে? একা প্রবলেম হলে হয়তো মুন্নির ডিভাইসের প্রবলেমের জন্য জিজ্ঞেস করতেছে।
একটু দ্রুত রেসপন্স করো। আচ্ছা, তাহলে মনে তুমি হচ্ছে যে আবার একটু রিকানেক্ট করে নাও বা আবারও লাইভে প্রবেশ করো, আশা করি তোমার প্রবলেমটা সলভ হয়ে যাবে। ঠিক আছে, ওকে। তাহলে দেখো, আমি একটু আগে তোমাদের সাথে ডিসকাস করছিলাম যে অক্সিডাইজিং এজেন্ট বা হচ্ছে যে জারক বিজারক এগুলো নিয়ে কোশ্চেন আসে। দেখো তার এই বছরে একটা মানে সেম ইয়ারে একটা আসে, সেটা হচ্ছে গ্যাসাস অক্সিডাইজিং এজেন্ট কোনটা, মানে গ্যাসীয় জারক পদার্থ কোনটা। তো জারক পদার্থের একটা ক্লাসিফিকেশনের মধ্যে তোমার হচ্ছে যে আছে কিছু আছে গ্যাসীয়, কিছু আছে তরল, কিছু আছে কঠিন। তো ওই যে জারক পদার্থের ক্লাসিফিকেশনের মধ্যে চলে আসছে। হ্যাঁ, তাহলে হচ্ছে জারক পদার্থের এই ক্লাসিফিকেশনগুলো তোমাদের করতে হবে, যে কোনটা গ্যাসীয় জারক, কোনটা তরল, কোনটা কঠিন। ঠিক আছে, এগুলো মনে রাখা কিন্তু একদম রাফ কিছু না। ফ্লোরিন, ক্লোরিন, ওজোন, অক্সিজেন এগুলোকে আমরা গ্যাস হিসেবে জানি। সালফিউরিক অ্যাসিড, নাইট্রিক অ্যাসিড এগুলো তরল হিসেবে জানি। ঠিক আছে, ব্রোমিন তরল, এটা আমরা জানি। ব্রোমিন হচ্ছে যে তোমার আস্তে আস্তে ইয়া হয়ে যায়, বন্ধনগুলো শক্তিশালী হয়ে যায়। তা আয়োডিন, পারক্লোরিক অ্যাসিড, পটাশিয়াম পারম্যাঙ্গানেট, পটাশিয়াম ক্লোরাইড এগুলো এগুলো হচ্ছে কঠিন। তো এগুলো পড়বা যে নিচে মানে জারক বিজারকের মধ্যে বা ভূত অবস্থা প্রকৃতি করে যে ক্লাসিফিকেশন সেটা করবো, মানে জারক বিজারক সম্পর্কে তোমাদের আসলে সবকিছু পারতে হবে। আমি যদি এটা বলি তাহলে হচ্ছে সবচেয়ে পারফেক্টলি বলা হবে, যে জারক বিজারক সময় কিচ্ছু বাদ দিতে পারবে না তুমি। ঠিক আছে, এটা হচ্ছে সবচেয়ে পারফেক্টলি বলা হবে। আদারওয়াইজ অন্য কিছু বললে সেটা হচ্ছে যে আংশিক বলা হবে, সেটা কখনোই হচ্ছে যে তোমার পুরোপুরি বলা হবে না। ঠিক আছে, আচ্ছা। এখন দেখো নিচের কোনটি সবচেয়ে শক্তিশালী অ্যাসিড। এখন সবচেয়ে শক্তিশালী অ্যাসিড আমরা কিভাবে বের করবো? নর্মালি সবচেয়ে শক্তিশালী অ্যাসিড বের করার উপায় কি? নর্মালি সবচেয়ে শক্তিশালী অ্যাসিড বের করার উপায় হচ্ছে যে আমরা দেখবো যে কয়টা তোমার হচ্ছে যে প্রতিস্থাপিত হ্যালোজেন আছে, যেখানে প্রতিস্থাপিত হ্যালোজেন বেশি হবে বা হচ্ছে যে তোমার বড় হবে। বড় হলে কি হবে? যেমন দেখো এখানে আয়োডিন, ক্লোরিন, ব্রোমিন, সবচেয়ে বড় হচ্ছে কোনটা? আয়োডিন। তাহলে বড় হইলে তোমার হচ্ছে যে এটা দূরে বন্ধন গঠন করে। এর একটা বড় এখানে বন্ধন গঠন করছে অনেক দূরে, তাহলে বন্ধনটা দুর্বল হয়, খুব সহজে হচ্ছে যে হাইড্রোজেন আয়ন উৎপন্ন করতে পারে। দ্যাটস ওয়াই হচ্ছে তোমার এটা শক্তিশালী অ্যাসিড হয়। ঠিক আছে, এটা। তবে এখানে একটা আরো সবচেয়ে শক্তিশালী একটা দিয়ে দিছে, পৃথিবীর সবচেয়ে শক্তিশালী সুপার অ্যাসিডকে দিয়ে দিছে এখানে একসাথে। এজন্য এখানে উত্তর এটাই হবে। ঠিক আছে, এটা হচ্ছে যে হাইড্রোজেন ফ্লোরাইড এবং অ্যান্টিমনি পারক্লোরাইডের সমন্বয়ে গঠিত হয়। ওকে, তাহলে এখানে সবচেয়ে শক্তিশালীটা দিয়ে দিচ্ছে, আদারওয়াইজ এগুলোর মধ্যে এই তিনটার মধ্যে সবচেয়ে শক্তিশালী হইতো এটা। এগুলো তোমরা কোথায় পাবা? এই শক্তিশালী অ্যাসিড, দুর্বল অ্যাসিড, তারপর নিচে কোনটি শক্তিশালী, অক্সো অ্যাসিড গুলোর মধ্যে কোনটি শক্তিশালী, এরকম কোশ্চেনগুলো পাবা হচ্ছে ইয়ার মধ্যে। তোমার এই ফোর্থ চ্যাপ্টারে, কেমিস্ট্রি ফার্স্ট পেপার যে ফোর্থ চ্যাপ্টার আছে সেখানে এই টাইপের কোশ্চেনগুলো পাবা। ঠিক আছে, এখান থেকে জিনিসগুলো পড়তে হবে, ক্লাসে জিনিস এই টপিকগুলো আমরা ক্লিয়ার করবো। তোমাদের জাস্ট মাথায় রাখো অ্যাসিড, বেস এগুলো সম্পর্কে প্রায় কোশ্চেন আসে, এগুলো তোমাদের জানা থাকা লাগবে, বেসিক কনসেপ্ট সহ একদম টপ টু বটম সবকিছু জানা লাগবে। এবার আর্সেনিকের নিরাপদ মাত্রা, এটা পরিবেশ রসায়ন থেকে আসে, বিভিন্ন জিনিসের নিরাপদ মাত্রা আসে। কোনবার আসে হাইড্রোজেন সালফাইড নিরাপদ মাত্রা, কোনবার আসে হচ্ছে আর্সেনিক নিরাপদ মাত্রা, কোনবার আসবে হচ্ছে যে কোবাল্টের নিরাপদ মাত্রা, কোনবার আসবে ক্যাডমিয়ামের নিরাপদ মাত্রা। যে কোনো জিনিসের নিরাপদ মাত্রাতে এগুলো আসে। এগুলো পরিবেশ রসায়নে খুব সুন্দর করে চার্ট করে দেওয়া আছে মানগুলো আলাদাভাবে। তো এটা হচ্ছে যে আর্সেনিক নিরাপদ মাত্রা, সেটা হচ্ছে যে 0.01 মিলিগ্রাম পার লিটার, আর যদি সহনশীল মাত্রা বলে তাহলে 0.05। আচ্ছা, নিচের কোনটি সহজে পানিতে দ্রবীভূত হয়? অ্যামোনিয়া। অ্যামোনিয়া পানি দ্রবীভূত হচ্ছে যে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড তৈরি করে ফেলে, বাকি সবগুলো থেকে এটা সবচেয়ে সহজে দ্রবীভূত হয়। এখন এই টাইপের কোশ্চেনগুলো তোমরা হচ্ছে যে গুণগত রসায়নে পাবা, তারপরে তোমার হচ্ছে যে মৌলের পর্যাবৃত্ত ধর্মান্ত পাবা, তারপরে আবার হচ্ছে যে মানে এগুলা মানে এরকম কোনো কোশ্চেন স্পেসিফিক কোনো চ্যাপ্টারকে আমি ইন্ডিকেট করতে পারবো না, কারণ এই কনসেপ্টগুলো হচ্ছে কয়েকটা চ্যাপ্টারের মধ্যে আছে। ঠিক আছে, তো তোমাদের ওই সবগুলো চ্যাপ্টার একটু ক্লিয়ার করে পড়লে এই টাইপের কোশ্চেনগুলো পারবা। আরেকটা চলে আসছে পরিবেশ রসায়ন থেকে একটু নিচে কোনটি প্রধান গ্রিন হাউস গ্যাস। প্রধান গ্রিন হাউস গ্যাস বলতে তোমার হচ্ছে একটাকে আমরা চিনি, সেটা হচ্ছে কার্বন ডাইঅক্সাইড। এখন কোনটার পার্সেন্টেজ কত, তোমার হচ্ছে যে তাপমাত্রা দিতে ভূমিকা কি পার্সেন্ট, ভূমিকার পরিমাণ, এগুলো হচ্ছে পরিবেশ রসায়নে একটা সুন্দর চার্ট আছে, সেই চার্ট থেকে পড়বা। দুইটাই কার্বন ডাইঅক্সাইড তুলনায় গ্রিন হাউস প্রভাব এবং হচ্ছে যে কোনটার প্রভাব কত পার্সেন্ট সেটা। আচ্ছা, অক্সিজেনের কতটি আইসোটোপ পাওয়া যায়? অক্সিজেনের কতটি আইসোটোপ পাওয়া যায়, এটা একটা গুরুত্বপূর্ণ কোশ্চেন। তো অক্সিজেনে প্রায়ই আসে তোমার সোডিয়ামে কয়টা পাওয়া যায়, অক্সিজেনে কয়টা পাওয়া যায়, ক্লোরিনে কয়টা পাওয়া যায়, কার্বনে কয়টা পাওয়া যায়, এই টাইপের কোশ্চেন প্রায়ই আসে। আইসোটোপের এক্সাম্পলগুলো আসে, সংখ্যাগুলো আসে। তাহলে তিনটা আইসোটোপ পাওয়া যায়, 16, 17, 18, এটা আমরা জানি। এটা হচ্ছে যে তিনটা।
তো তোমরা 3টা মার্ক করবে এবং আইসোটোপ সম্পর্কে যা যা বললাম এগুলো পড়বে। টোটাল কয়টা আইসোটোপ পাওয়া যায়, পরিচিত যে মৌলগুলো আছে অলরেডি বললাম, সেগুলো কোনটা কতটা আইসোটোপ, আইসোটোপ ব্যবহার কি, আইসোটোপ কিভাবে চিনবে, জিনিসগুলো কোন বন্ধন দ্বারা দুটি হাইড্রোজেন অ্যাটম যুক্ত থাকে। তাহলে এটা হচ্ছে যে সমযোজী বন্ধন, অণুগুলো পরস্পরের সাথে সমযোজী বন্ধনের মাধ্যমে যুক্ত থাকে, ইলেকট্রন শেয়ার করে। নিচে কোন এনজাইম গ্লুকোজকে ইথাইল অ্যালকোহলে কনভার্ট করে। ইথাইল অ্যালকোহলে কনভার্ট করার জন্য কি লাগবে, জাইমেজ এনজাইম লাগবে। এটা কোন চ্যাপ্টার থেকে আসছে, এটা তোমার হচ্ছে যে ওই কেমিস্ট্রি ফার্স্ট পেপারের 5th চ্যাপ্টার থেকে আসছে, কর্মমুখী রসায়ন, ঠিক আছে। তো সেখান থেকে আসছে, সেখানে বিক্রিয়াগুলো আছে, দেখবে যে তোমার এই কোন এনজাইম দিয়ে, মানে মোট কথা হচ্ছে যে তোমার আমরা একদম হচ্ছে যে সুক্রোজ থেকে কিভাবে বা আখের চিনি থেকে কিভাবে আলটিমেটলি কার্বক্সিলিক অ্যাসিড পর্যন্ত যাব, সেই বিক্রিয়াগুলো আছে। তো সেটার মধ্যে এটাও একটা আছে। আচ্ছা, এই বিক্রিয়াগুলো হচ্ছে এনজাইম করতে হবে, কত তাপমাত্রায় ভালো হয়ে করতে হবে, এবং হচ্ছে এগুলো ব্যবহার করতে হবে। কোন দ্রবণ নীল লিটমাস লালে পরিণত হয়? এখন নীল লিটমাসকে লাল করে কোনটা? অবশ্যই কি, অবশ্যই কোনটা নীল লিটমাসকে লাল করে? অবশ্যই হচ্ছে যে অ্যাসিড। আর বেস হচ্ছে কি করে লাল লিটমাসকে নীল করে? বেসের মধ্যে বা এটা তুমি হচ্ছে যে ভিডিও দেখবে, অনেক সময় হচ্ছে যে জিনিসগুলো ভিডিও দেখলে মনে থাকে। তুমি ভিডিও দেখবে যে লিটমাস পরীক্ষায় ভিডিও দেখবে, তাহলে মনে থাকবে। সাবানের মধ্যে একটা লাল লিটমাস লাগাই দিলে দেখবে যে সেটা নীল হয়ে যাচ্ছে, ঠিক আছে। এটাই, এটা সাবান খারিও, তাহলে হচ্ছে লালকে নীল করে হচ্ছে ক্ষার, আর নীলকে লাল করে হচ্ছে অ্যাসিড। এগুলো একদম বেসিক তথ্য, এগুলো ছোট বাচ্চা থেকে পড়ে, ছোট কাল থেকে পড়ে আসতেছে। এটাও আবার অ্যাসিড ক্ষারের কনসেপ্ট থেকে, ঠিক আছে। তাহলে অ্যাসিড ক্ষারের কনসেপ্ট হচ্ছে একটা ভাইটাল কনসেপ্ট, এখান থেকে তুমি 2, 3টা 4টা কোশ্চেন পেয়ে যেতে পারো। আবার পরেরটা কোন হাইড্রোক্সাইডটা অম্ল ধর্ম, ঠিক আছে। তাহলে আমরা কি শিখলাম, আমরা শিখলাম যে তোমার হচ্ছে যে ধাতুর অক্সাইড হচ্ছে ক্ষার ধর্ম, অধাতুর অক্সাইড অম্ল ধর্ম, ঠিক আছে। তো এটা হচ্ছে অধাতুর দিকে, এই জন্য এটা হচ্ছে অম্ল ধর্ম। এবার আসো নিচের কোনটি, এগুলোই বললাম পর্যবেক্ষিত ধর্মের থেকে চলে আসবে। উনি যারা গুজের বুবু হিসেবে কাজ করেন, বলতে না বলতে একটা কোশ্চেন। আমি কিন্তু এই কোশ্চেনটা পুরো যে আজকে তোমাদের পড়ার আগে রিভাইজ করে আসছি আমি করবো না, যদি এর আগে আমি 15-20 বার হবে এগুলোর মধ্যে দিয়ে গেছি, তোমার স্টুডেন্টদেরকে পড়ানো প্লাস নিজে সলভ করা, উভয়টা মিলে। তারপরে হচ্ছে যে আমি তোমাদেরকে যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে যে একই বছরের মধ্যে তুমি দেখো এই টাইপের কোশ্চেন চলে আসতেছে। আমি তোমাদের বলছিলাম যে জারক বিজারক কোনটা শুধু জারক হিসেবে কাজ করে, কোনটা শুধু বিজারক হিসেবে কাজ করে, বা তোমার হচ্ছে যে কোনটা জারক বিজারক উভয় হিসেবে কাজ করে, এই টাইপের কোশ্চেনগুলোর মানে এক্সাম্পল আসে। তো দেখো এখানে চলে আসছে, যেমন নাইট্রাস অ্যাসিড, এটা হচ্ছে তোমার জারক বিজারক উভয় রূপে কাজ করে। সোডিয়াম আয়নে কয়টি ইলেকট্রন থাকে? সোডিয়ামে নরমালি ইলেকট্রন থাকে হচ্ছে 11টা, আয়নের মধ্যে একটা ইলেকট্রন কম থাকে, মানে 10টা থাকে, ঠিক আছে। আয়ন তখনই কনভার্ট হয় যখন একটা ইলেকট্রন দান করে। আর নিচে কোনটি ফ্লেম টেস্টে গোল্ডেন ইরো দেয়? এটা হচ্ছে যে তোমাদের এই গুণগত রসায়নের মধ্যে চার্ট আছে দেখবা, সেখানে মধ্যে সোনালী গ্রুপ দেয় হচ্ছে যে সোডিয়াম, অন্যগুলা কি কালার দেয় সেটা এখানে দেওয়া আছে। এগুলো পড়ে নিবা, বইতে থেকে পড়লে সবচেয়ে ভালো, ঠিক আছে। ওই চারটা মাস্ট করতে হবে। আগুন প্রশমিত করার জন্য কোন গ্যাস ব্যবহার করে? এটা হচ্ছে ল্যাবরেটরি ব্যবহারের মধ্যে আছে এবং এটা নিয়ে অনেক কথাবার্তাও আছে। এটা হচ্ছে কার্বন ডাইঅক্সাইড ব্যবহার করা হয়, বলছে যে নেভার টার্ন এ ফায়ার এক্সটিংগুইশার ইনটু পার্সন। মানে তোমরা হচ্ছে কখনোই হচ্ছে যে কোনো ব্যক্তির দিকে ফায়ার এক্সটিংগুইশার যেটা আছে সেটা হচ্ছে যে তাক করবে না, কারণ সেটার মধ্যে ঘন কার্বন ডাইঅক্সাইড থাকে, যেটা মানুষের জন্য ক্ষতিকর, ঠিক আছে। তাহলে হচ্ছে আমরা এগুলো কোথায় দিব? এগুলো বস্তুতে, যে বস্তুতে আগুন লাগছে সেই বস্তুতে দিব, মানুষের দিকে মারবো না। এটা এগুলো বইতে আছে, ওইগুলো পড়লে ইজিলি পারবা, বইতে আছে, বইতে 11 লাইনের মধ্যে পেয়ে যাবে। এখন আসো, আমি গত কয়েকটা সেশন কোশ্চেন সলভ করতে গিয়ে এই টাইপের কোশ্চেন তোমাদের দেখাইছি যে মোলারিটি থেকে একটা দুটো কোশ্চেন আসে, এবং এই টাইপের কোশ্চেনগুলো পার্সেন্টেজ দিয়ে বেশি কোশ্চেন আসে। তো এগুলো সলভ করা একদম সিম্পল ফর্মুলা হচ্ছে 10x ডিভাইড বাই m। 10x ডিভাইড বাই m, x হচ্ছে কত পার্সেন্ট সেটা। x হচ্ছে কত পার্সেন্ট সেটা। তাহলে এখানে 5% 5 বসে দিবা, এখানে সোডিয়াম কার্বন যেহেতু, তাহলে হচ্ছে 106 বসে দিয়ে কাজ করে ফেলবো। আমরা ম্যাথগুলো তোমাদের ক্লাসে শেখাবো, মূল ক্লাসগুলোতে। এখন আমি তোমাদের টাইপ শেখাচ্ছি, তাহলে হচ্ছে যে ঘনমাত্রা নিয়ে কোশ্চেন আসে, ঠিক আছে। আচ্ছা, যারা আমাদের 4-5টা ক্লাস করে ফেলছো তারা তো এই টপিকগুলো নোট করতেছো না, নিজেরা খেয়াল করছো? এরপরে সব ক্লাসের পরে নিজেরা এগুলো নিয়ে বসছো, নিজেরা 100টা কোশ্চেন দিয়ে গেছো, নিজেরা আস্তে আস্তে কোশ্চেন প্যাটার্ন ধরতে পারতেছো। আমাকে একটু 1 মিনিটের মধ্যে এটা জিনিসটা জানাবো, তোমরা নিজেরা কোশ্চেন প্যাটার্ন ধরতে পারতেছো কিনা।
নিচেগুলি অ্যাসিড বৃষ্টির জন্য দায়ী। এখন অ্যাসিড বৃষ্টির জন্য দায়ী এখানে অল্প কয়েকটা গ্যাস আছে, যেমন সালফার ডাইঅক্সাইড গ্যাস আছে তার মধ্যে একটা, তারপর হচ্ছে যে নাইট্রাস অক্সাইড যেটা আছে সেটা আছে, নাইট্রিক অ্যাসিড তৈরি করে এরকম আর কি। তাহলে হচ্ছে যে অ্যাসিড বৃষ্টির জন্য এটা অ্যাসিড বৃষ্টির টপিকে সব কিছুই পড়তে হবে, কত অ্যাসিড বৃষ্টির পিএইচ কত হয়, কোন কোনগুলো থাকলে অ্যাসিড বৃষ্টি হয়, অ্যাসিড বৃষ্টির প্রভাব কি, এগুলো পড়তে হবে। পরিবেশ শোষণে আছে সাইকাস উদ্ভিদের শস্য নিচের কোনটি? আমি তোমাদের বলছিলাম যে এরকম নগ্নবীজি, আবৃতবীজি উদ্ভিদ, তারপর হচ্ছে তোমার এই যেখানে তুমি আসলে বৈশিষ্ট্য এবং গুরুত্ব পাবা ফিজিক্স পড়তে গিয়ে, হুম, সেখানেই তুমি কি করবা, সেখানের মধ্যে তুমি হচ্ছে যে এগুলো জিনিসগুলো ভালো করে পড়বে। ঠিক আছে, আমাদের কয়েকটা ক্লাস, আমি আরো কয়েকটা ক্লাস নেবো ইনশাআল্লাহ, তো তোমরা সেগুলোর মধ্যে খেয়াল করবে আসলে পড়তে হয় কিভাবে। ঠিক আছে, অ্যাপ্রোচটা কিরকম হবে সেই জিনিসগুলো তোমরা বুঝবে আসলে। ওকে, এখন ক্লাসে কে কে আছে? এখানে তো তোমার একদম কম স্টুডেন্ট দেখাচ্ছে। শাহানুর, মুন্নি, মাইমুনা এরা নাই? এটা সাইকাসের বৈশিষ্ট্য মধ্যে তোমরা পেয়ে যাবে। ঠিক আছে, সাইকাসের বৈশিষ্ট্য সবগুলো পড়তে হবে না, তোমাদের হচ্ছে যে গুরুত্বপূর্ণগুলোই পড়তে হবে। এর মধ্যে হচ্ছে যে শস্য কিরকম এটা অবশ্যই গুরুত্বপূর্ণ। সাইকাসের শস্য হচ্ছে হ্যাপ্লয়েড, আর আবৃতবীজগুলো শস্য হচ্ছে ট্রিপ্লয়েড। ঠিক আছে, আচ্ছা। তারপর হচ্ছে যে সাইকাসের শুক্রাণু স্পেশাল। কোনটি যৌগিক পাতাযুক্ত উদ্ভিদ নয়? ঠিক আছে, তো যৌগিক সরল পাতা থাকে জবার মধ্যে, একটাই পাতা যৌগিক পাতা, মানে হচ্ছে যে এইরকম একটা পাতা আবার কতগুলো পাতা, যেমন নারকেল গাছের পাতা, খেজুর গাছের পাতা, এগুলো। আচ্ছা, সর্বজনীন গ্রহিতা। তো সর্বজনীন গ্রহিতা আমরা জানি হচ্ছে এবি, সর্বজনীন দাতা হচ্ছে ও, এই আর কি। দাতা হচ্ছে ও, সর্বজনীন গ্রহিতা হচ্ছে এবি। এগুলা তোমাদের ব্লাড এবি ব্লাড গ্রুপিং যেটা সেই সম্পর্কে সব জানতে হবে, কোন গ্রুপের মধ্যে কোন অ্যান্টিজেন থাকে, তারপর হচ্ছে যে কোন অ্যান্টিবডি থাকে, এবং হচ্ছে কে কার থেকে নিতে পারবে, কে কাকে দিতে পারবে, এগুলো হচ্ছে যে একটা চার্ট আছে, এগুলো বেসিক কনসেপ্ট ক্লিয়ার করে পড়তে হবে। ঠিক আছে, শুধু এই টপিকটা আলাদাভাবে ইম্পর্টেন্ট পরীক্ষা আসার জন্য। তারপরে তোমার হচ্ছে যে নিচের কোনটি রক্ত সংকোচন করে রক্তপাত হ্রাস করে? এটা হচ্ছে সেরোটোনিন। সেরোটোনিন রিলিজ হয়ে কি করে? ভ্যাসো কনস্ট্রিকশন করে। ভ্যাসো কনস্ট্রিকশন করলে তোমার হচ্ছে যে ওইখানে রক্তনালীটা শুরু হয়ে যায়, তখন হচ্ছে রক্ত কম আসে এবং হচ্ছে তোমার কম হচ্ছে বের হয়, মানে রক্তপাত হ্রাস পায় আর কি। হাইড্রা কোন অংশে নিউরোসাইট কোষ সবচেয়ে বেশি থাকে? যেখানে থাকা প্রয়োজন সবচেয়ে বেশি সেখানে থাকে। কোথায় থাকা প্রয়োজন? কোষিকাতে, কারণ কোষিকা দিয়ে হচ্ছে যে শিকার ধরবে, খাদ্য গ্রহণ করবে, সেজন্য এখানে সবচেয়ে বেশি থাকে। তো হাইড্রার হচ্ছে যে তোমার নিউরোসাইট কোথায় থাকে, নিউরোসাইটের গঠন, এবং হচ্ছে তোমার নিউরোসাইটের যে টাইপগুলো আছে সেই টাইপগুলো নেমাটোসিস্টের টাইপ আর কি, নেমাটোসিস্টের টাইপগুলো করতে হবে। প্লাস হচ্ছে যে ওই তোমার কোনটা কি কাজ সেটা করতে হবে, মানে মোটামুটি নিউরোসাইট নিয়ে সবকিছু জানতে হবে। তারপরে হাইড্রার বাহ্যিক গঠন সম্পর্কে জানতে হবে, কোনটায় কোথায় থাকে, কোথায় বেশি থাকে, কোথায় কম থাকে। কোন রক্তকণিকা অ্যান্টিবডি তৈরি করে? প্রতিরক্ষা থেকে আসছে। প্রতিরক্ষা শুরুর দিকে দেখবে যে বিভিন্ন রক্তকণিকা যেগুলো আছে সেগুলো কাজ আছে। তার মধ্যে হচ্ছে যে আমরা জানি যে টি লিম্ফোসাইট এবং বি লিম্ফোসাইট, লিম্ফোসাইটের মধ্যে দুইটা গুরুত্বপূর্ণ টাইপ। বি লিম্ফোসাইট তৈরি হয় প্লাজমা সেল, বি লিম্ফোসাইট থেকে তৈরি হয় প্লাজমা সেল, প্লাজমা সেল থেকে তৈরি হয় অ্যান্টিবডি। ঠিক আছে, প্লাজমা সেল থেকে তৈরি হয় অ্যান্টিবডি। তো এগুলো হচ্ছে যে জাস্ট এই জিনিসগুলো একটু বেসিক কনসেপ্ট ক্লিয়ার করে ভালো করে পড়লে তোমরা পারবা, তবে অবশ্যই বুঝে বুঝে পড়তে হবে, প্রতিরক্ষা ভালো করে বুঝে বুঝে পড়তে হবে। আচ্ছা, নিচে কোনটি দ্বিস্তরী? নিচে কোনটি দ্বিস্তরী? হাইড্রা, আমরা জানি হাইড্রা ডিপ্লোপ্লাস্টিক বা দ্বিস্তরী। তো স্তর অনুযায়ী যে ডিপ্লোপ্লাস্টিক এবং ট্রিপ্লোপ্লাস্টিক এর এক্সাম্পলগুলো করতে হবে। ডিপ্লোপ্লাস্টিক মানে দ্বিস্তরী, মাঝখানে মেসোগ্লিয়া, আর ট্রিপ্লোপ্লাস্টিক মানে দ্বিস্তরী, একটোডার্ম, মেসোডার্ম, এন্ডোডার্ম। ঠিক আছে, তো এগুলোর এক্সাম্পল মাস্ট করতে হবে। ফুসফুসের কোন অঙ্গে সর্বোচ্চ সংখ্যক গবলেট কোষ পাওয়া যায়? এটা হচ্ছে অবশ্যই কোথায় হবে বলো তো? কোথায় হবে, কোথায় সর্বোচ্চ বেশি পরিমাণ পাওয়া যায়? বৃহদন্ত্রের মধ্যে। তোমরা অনেকে ক্ষুদ্রান্তের আগে চলে আসবে। ঠিক আছে, কিন্তু বৃহদন্ত্রের মধ্যে সবচেয়ে বেশি পরিমাণে গবলেট কোষ থাকে। আচ্ছা, তাহলে কবুতর কোন শ্রেণীর প্রাণী?
হ্যাঁ, কবুতর কোন শ্রেণীর প্রাণী? তো কবুতর হচ্ছে যে অ্যাবিস, কবুতর যেহেতু পাখি অ্যাবিসের মধ্যে পড়বে, ঠিক আছে? পাখিগুলো হচ্ছে অ্যাবিস শ্রেণীর মধ্যে। তারপরে এখন তোমার এখান থেকে আমি যেটা বললাম তোমাদের, এক নম্বর পরিপাকের এই অংশগুলো ভালো করে প্রত্যেকটা সময়কে ভালো করে পড়বা। যকৃত, ক্ষুদ্রান্ত, বৃহদান্ত, এগুলো যে কোনোটা নিয়ে কোশ্চেন আসতে পারে। এগুলো আমি এগুলো কোনোটা হচ্ছে কোনো অংশ বাদ দিতে আমি বলবো না তোমাদের, বাদ দেওয়া উচিত হবে না, ঠিক আছে? এখন এই যে তোমার এই কোশ্চেনটা হচ্ছে যে আমি তোমাদের প্রায়ই বলছি যে মেজর পর্ব হোক, মাইনর পর্ব হোক, শ্রেণী হোক, হ্যাঁ, যেটাই হোক, এগুলো হচ্ছে যে গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য এবং ইউনিক বৈশিষ্ট্যগুলো পড়তে হবে, যেটা অন্য কারো নাই। এই বৈশিষ্ট্যগুলো পড়তে হবে, এদের পরিচিতি কয়েকটা লাইন পড়তে হবে এবং হচ্ছে এদের এক্সাম্পল পড়তে হবে, গুরুত্বপূর্ণ এক্সাম্পল গুলো, ঠিক আছে? তো হচ্ছে যে এক্সাম্পল পড়লে ইজিলি এই কোশ্চেনটা পারা যাবে, ঠিক আছে? এক্সাম্পল সব এক্সাম্পল না, গুরুত্বপূর্ণ এক্সাম্পল গুলো পড়তে হবে। এরপর আসো মানবদের কোন অঙ্গের ফিব্রিনোজেন তৈরি করে, একদম সহজ কোশ্চেন। এই যে ফিব্রিনোজেন এগুলো তৈরি করে হচ্ছে তোমার যকৃত, ঠিক আছে? যকৃত বা লিভার এগুলো তৈরি করে, এগুলো হচ্ছে লিভারের ফাংশনের মধ্যে আছে। আমি তোমাদের বলছি লিভারের এ টু জেড পড়তে হবে, লিভারের এ টু জেড পড়লে এই কোশ্চেন তোমরা পারবা। নিচে কোনটি প্রকৃত ফল, অপ্রকৃত ফল, তারপর হচ্ছে যে গুচ্ছ ফল, এরকম করে তোমার দেখবে যে ফলের অনেকগুলো টাইপ আছে, পাতার অনেকগুলো টাইপ আছে, মূলের অনেকগুলো টাইপ আছে। এগুলো কোন চ্যাপ্টারের মধ্যে আছে? নব্বই জাবিদ চ্যাপ্টারের মধ্যে আছে। এগুলো মাস্ট করতে হবে, ফুলের টাইপ, ফলের টাইপ, তারপরে পাতার টাইপ, উদ্ভিদের টাইপ, সবগুলোর টাইপ এবং এক্সাম্পল এগুলো করতে হবে, ঠিক আছে? এগুলো মাস্ট। এগুলো যদি তোমাকে মানে তোমার পড়তে কষ্ট হয়, মনে রাখতে কষ্ট হয়, তাহলে মেমোরিক দিয়ে পড়বা, প্লাস হচ্ছে একটু বুঝে পড়বা, কেন এটাকে সরল ফল বলছে, কেন এটাকে গুচ্ছ ফল বলছে, কেন এটাকে প্রকৃত ফল বলছে, এগুলো বুঝবা, নেমোনিক ইউজ করবা, বারবার পড়বা, এভাবে মনে রাখবা। কিন্তু মনে তোমাকে রাখতে হবেই। মেডিকেল যদি তোমার স্বপ্ন হয় তাহলে এগুলো মনে রাখতে হবে, ঠিক আছে? কারণ এগুলো প্রত্যেকবারই আসে, কোনোবার পাতার টাইপ থেকে আসে, কোনোবার অম্রবিন্যাসের টাইপ থেকে আসে, কোনোবার ফলের টাইপ থেকে আসে, এরকম কোনোবার মূলের টাইপ থেকে আসে, কিন্তু আসে এই অংশ থেকে কোশ্চেন একটা না একটা আসে। এরপরে সিরাম বিহীন পর্ব, সিরামের টাইপ থেকে প্রায়ই আসে। কোনোবার অ্যাসিলোমিটার এক্সাম্পল আসে, কোনোবার সিউডোসিলোমিটার এক্সাম্পল আসে, কোনোবার ইউসিলোমিটার এক্সাম্পল আসে। সিরাম টপিকটা ইম্পর্টেন্ট, এখানে এক্সাম্পলগুলো মেনলি করতে হবে। তাহলে সিরাম বিহীন পর্ব 1 2 3, সিরাম বিহীন 1 2 3, সিরাম যুক্ত হচ্ছে যে সিরাম, সিউডোসিলোমেট বা ছদ্ম সিরাম যুক্ত হচ্ছে 4, 1 2 3 হচ্ছে যে সিরাম বিহীন, 4 হচ্ছে যে সিউডো বা ছদ্ম, আর হচ্ছে যে বাকি 5 থেকে 9 পর্যন্ত বাকি সবগুলো হচ্ছে কি প্রকৃত সিলেন যুক্ত, বাকি সবগুলো প্রকৃত সিলেন যুক্ত। এটা একটা আমেরিকার মতো আর কি, বা মনে রাখার একটা কৌশল। 1 2 3 হচ্ছে যে ওই আমরা যে সিরিয়াল মুখস্থ করি, পরিফের নিডারি, প্লাটিয়াল মিথিস নেমাটোরা, মলাস্কান নিডা, আর্থ্রোপোডা, কেন্দ্রপাটা, করেন্টা, ওইরকম আর কি সিরিয়াল মুখস্থ করলে এই 1 2 3 4 এগুলো দ্বারা এটাই বুঝাইছি। আচ্ছা, তো এখানে এক্সাম্পল হচ্ছে ফ্যাসিওলা প্যাটিকা, কারণ সেটা হচ্ছে প্লাটিয়াল মিথিসের আন্ডারে পড়ে। এবার আসো, সবচেয়ে বেশি খাদ্যসার শোষিত হয় কোথায়? অবশ্যই হচ্ছে যে জেজুলামে, ক্ষুদ্রান্তে জেজুলামে সবচেয়ে বেশি, 90%। তো পাকস্থলীর কোন অংশ, কোন কোষ থেকে হাইড্রোক্লোরিক অ্যাসিড রিলিজ হয়? এগুলো একদম প্যারাইটাল কোষ থেকে, এগুলো বইতে শুরুর দিকেই আছে, পাকস্থলীর যে ডিসক্রিপশন আছে সেখানের মধ্যেই আছে, কাজের মধ্যে। তো এগুলা পারবা, এগুলো লাগবে, এটা তো ইম্পর্টেন্ট। পাকস্থলীর বিভিন্ন অংশের কাজ, ক্ষুদ্রান্তের বিভিন্ন অংশের কাজ, বৃহদান্তের বিভিন্ন অংশের কাজ, এগুলো পারতে হবে। বিশেষ পাকস্থলীর মধ্যে যে কোষগুলো আছে কোন কোষের কাজ কি সেটা পারতে হবে। রাসপরিণ কয়টা অ্যাপারেট শিখে আছে? এগুলো হচ্ছে 12টা, 6 জোড়া, 6 জোড়া বা 12টা, 6 জোড়া বা 12টা, এই পাশে 6টা, এই পাশে 6টা। এবার হচ্ছে মাইটোসিস কোষ বিভাজন ও নিউক্লিয়াসের বিভাজনকে কি বলে? একদম সিম্পল কোশ্চেন। সাইটোপ্লাজম বিভাজনকে সাইটোকাইনেসিস, নিউক্লিয়াসের বিভাজনকে ক্যারিওকাইনেসিস। এখন কথা হচ্ছে যে মাইটোসিসের গুরুত্ব পড়তে হবে, মাইটোসিসের স্টেপসগুলোর মধ্যে ইউনিক কি সেটা পড়তে হবে, আর এই যে এরকম বেসিক কোশ্চেনগুলো পড়তে হবে। হৃৎপিণ্ডের মধ্যে যে সংযোগকারী কলা আছে বা জংশনাল টিস্যু আছে, কোনটাকে পেসমেকার বলা হয়? পেসমেকার হচ্ছে যে সাইনোভিয়াল নোড, এসএনও। এসএনও যদি নষ্ট হয়ে যায় তাহলে এবিএ নোডকে বলা হবে। এবিএ নোড নষ্ট হয়ে গেলে হচ্ছে যে বান্ডালে পিএইচকে বলা হবে। এরকম একটার পর একটা। এগুলো সিরিয়ালে জংশনাল টিস্যু কি কি আছে সবগুলো তোমাদের পড়তে হবে, ঠিক আছে? জংশনাল টিস্যু সবগুলোই তোমাদের পড়তে হবে। কোনটাকে পেসমেকার বলা হয়, কোনটাকে রিজার্ভ পেসমেকার বলা হয়, এখানে এগুলো আছে। আন্তঃকর্ষকের চাকতিতে কি ধরনের হচ্ছে যে তরুণাস্থি থাকে? তরুণাস্থির টাইপ যেগুলো আছে মাস্ট 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 করতে হবে, তরুণাস্থির টাইপ। এখন তোমার যদি মনে হয় যে না আমি মনে রাখতে কষ্ট, তাহলে আমি তোমাদের বলে দিচ্ছি, এখানে অ্যানাউন্স করে দিচ্ছি, তোমাদের হচ্ছে যে যে টপিকগুলো ভেরি মাচ ইম্পর্টেন্ট কিন্তু তোমার মনে রাখতে কষ্ট হয়, এগুলোর উপর আমি ছোট ছোট ভিডিও বানাবো ইনশাআল্লাহ। তোমরা আমার জন্য দোয়া করবা যাতে আমি এই কাজগুলো করতে পারি, প্রেশার নিয়ে আমার পড়াশোনা ঠিকঠাক রাখতে পারি, তোমাদের জন্য কাজগুলো করে যেতে পারি, ঠিক আছে? আমার জন্য দোয়া করবা, আন্টিদেরকেও বলবা, তোমাদের আব্বু আম্মুকেও বলবা আমার জন্য দোয়া করতে, যাতে আমি তোমাদের জন্য কাজগুলো করে যেতে পারি, ঠিক আছে? আচ্ছা, এটা হচ্ছে যে শ্বেততন্তু না তরুণাস্থি, ঠিক আছে? শ্বেততন্তু না তরুণাস্থি। আন্তঃকর্ষকের চাকতিতে কি ধরনের তরুণাস্থি পাওয়া যায়? শ্বেততন্তু। এটা হচ্ছে যে
আমরা বিভিন্ন নেমোনিক টেমোনিক দিয়ে পড়বো, এখন ওইটা পড়ার সময় না, এখন কোশ্চেন অ্যানালাইসিস করার সময়। তো আমি তোমাদের বললাম যে ত্রৈমাসিক টাইপগুলো মাস্ট 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 করতে হবে, ঠিক আছে? এগুলো থেকে একবার ঘুরে ফিরে কোশ্চেন আসে। তারপর হচ্ছে নিচের কোন জীবে আদি কোষ, কোন জীবে আদি কোষ থাকে। তো তুমি একদম কোষের গঠন শুরুতেই পাবা আদি কোষ এবং প্রকৃতি কোষ নিয়ে কথাবার্তা আছে, সেখানে আদি কোষগুলো এক্সাম্পল আছে, প্রকৃতি কোষগুলো এক্সাম্পল আছে, সেগুলো পড়লে পাবে। তো ব্যাকটেরিয়া হচ্ছে আদি কোষ, সেখানে হচ্ছে নিউক্লিয়াস গঠিত না, তো ইজি। শ্বাসতন্ত্রের কোন অংশে গ্যাসীয় বিনিময় হয়? গ্যাসীয় বিনিময় হয় অ্যালভিউলাস। অ্যালভিউলাসের প্রাচীর থাকে পাতলা। অ্যালভিউলাসের প্রাচীরে কোন এপিথেলিয়াম থাকে বলো তো? কে বলতে পারবে অ্যালভিউলাসের প্রাচীরে কি এপিথেলিয়াম থাকে, দেখে বলো। প্যারাসিম্প্যাথিক স্নায়ু নিচের কোন কর্টিক স্নায়ুতে পাওয়া যায়? আমরা এগুলো লিখে দিয়েছিলাম, এগুলো আমরা লিখে দিয়েছিলাম যে প্যারাসিম্প্যাথিক 3, 7, 9, 10, তাই না? 3, 7, 9, 10 এর মধ্যে হচ্ছে যে প্যারাসিম্প্যাথিক কর্টিক স্নায়ু। এগুলো আমি রিসেন্ট তোমাদের ক্লাস নিয়েছি, সেখানে আমি সব লিখে দিচ্ছি। যারা ক্লাস করছে তারা পাইছে, যারা ক্লাস করেনি তারা পায় নাই। মিস করছো যে এরকম আমাদের চ্যানেলে হচ্ছে যে এই সমানন নিয়ন্ত্রণের 3টা ক্লাস পাওয়া, পুরো চ্যাপ্টার একদম কভার করে দেওয়া আছে সুন্দর, ঠিক আছে? তাহলে প্যারাসিম্প 3, 7, 9, 3 এর মধ্যে একটা আছে অলফ্যাক্টরি অপটিক্যাল কোলমোড, 3 নাম্বার এটা আছে, এটাই হবে উত্তর। এরপর হচ্ছে তোমার আসো যে কোন গ্রন্থিটি ভিন্ন প্রকৃতির, মানে হচ্ছে যে বা সবগুলো একই প্রকৃতির, একটা হচ্ছে ভিন্ন। তো একটা হচ্ছে অ্যাড্রানাল, এটা হচ্ছে ভিন্ন কেন? কারণ এটা হচ্ছে শুধুমাত্র এন্ডোক্রাইন, আর এটা এই সবগুলো হচ্ছে মিক্সড বা মিশ্র, ঠিক আছে? তাহলে বহিঃখরা, অন্তঃখরা এবং মিক্সড, সবগুলো এক্সাম্পল পাঠতে হবে। এগুলো আমি ক্লিয়ার করছি তোমাদের ক্লাসের মধ্যে, তো এই জিনিসগুলো তোমরা ক্লাস করলেই হচ্ছে তোমাদের ক্লিয়ার হয়ে যাবে। তারপর হচ্ছে যে এটা আসছে বর্জনিষেচন থেকে, সে ইরিথ্রোপয়েটিন হরমোনকে উৎপাদন করছে বৃক্ক। বৃক্ক ইরিথ্রোপয়েটিন হরমোন করণ করে, যেটা ইরিথ্রোপোয়েসিস বা হচ্ছে যে লোহিত রক্ত উৎপাদনের সাথে জড়িত, ঠিক আছে? তাহলে বৃক্কের কাজগুলোর মধ্যে তোমরা এটা পেয়ে যাবে। বৃক্কের কাজ ভালো করে করতে হবে, লিভারের কাজ ভালো করে করতে হবে, ঠিক আছে? আর এই যে গ্রন্থিগুলোর ক্লাসিফিকেশন, কোনটা বহিঃখরা, কোনটা অন্তঃখরা, কোনটা মিক্সড, এটা ভালো করে করতে হবে। মাথা থেকে পা পর্যন্ত কি কি বহিঃখরা গ্রন্থি, অন্তঃখরা গ্রন্থি আছে সেটা করতে হবে, এবং কোনগুলো মিক্সড সেটা করতে হবে। কেন মিক্সড সেটা জানতে হবে। নিচে করে ডিএনএ ভাইরাস, আমি বলছিলাম যে ভাইরাস ব্যাকটেরিয়া ক্লাসিফিকেশন তোমাদের মাস্ট করতে হবে। তোমার হচ্ছে ভাইরাল যে ডিজিজগুলো আছে, কোনটা হচ্ছে যে ভাইরাস গঠিত রোগ, কোনটা ব্যাকটেরিয়া গঠিত রোগ, এই জিনিসগুলো নিয়ে প্রায় ঘুরে ফিরে কোশ্চেন আসে। এই জিনিসগুলো তোমরা একদম ক্লিয়ার করে পড়বা বা ভালো করে মুখস্থ করবা, বুঝে যে ভাইরাস গঠিত রোগগুলো এটা, ব্যাকটেরিয়া গঠিত রোগগুলো এটা, এরকম করে পড়লে তোমরা ইজিলি পারবা, ঠিক আছে? তাহলে তোমাদের হচ্ছে যে ভাইরাসের ক্লাসিফিকেশন, ব্যাকটেরিয়া ক্লাসিফিকেশন খুব ভালো করে পড়তে হবে, খুব ভালো করে। ভাইরাস ব্যাকটেরিয়া ক্লাসিফিকেশন খুব ভালো করে পড়তে হবে। তুমি উড়াদুড়া সব করতে গেলে পারবা না, স্পেসিফিক জিনিস তোমাকে পড়তে হবে। মেডিকেলে ভালো করার জন্য ইউ শুড বি ফোকাসড, ঠিক আছে? মানে তোমার একদম হচ্ছে যে টানেল ভিশন থাকতে হবে, যা পড়া দরকার আগে তা শিখে চান্স এনশিওর করতে হবে, তারপরে গিয়ে তুমি আস্তে আস্তে প্লেস নিয়েছি দেখো, ঠিক আছে? শুরুতেই প্লেস না, শুরুতেই চান্স, আগে চান্স পরে প্লেস, আগে চান্স পরে প্লেস, ঠিক আছে? তো চান্স এনশিওর করার জন্য যে টপিকগুলো থেকে রিপিটেডলি কোশ্চেন আসে, কোশ্চেন অ্যানালাইসিস করে তুমি যেটা বুঝতেছো সেই টপিকগুলো আগে পড়ে ফেলো। তুমি যখন অণুজীব পড়তে যাবো, অণুজীব পড়তে গেলে তুমি আগে ব্যাকটেরিয়ার বৈশিষ্ট্য, ভাইরাসের বৈশিষ্ট্য, ব্যাকটেরিয়া গঠিত রোগ, ভাইরাস গঠিত রোগ, ব্যাকটেরিয়া ক্লাসিফিকেশন, ভাইরাসের ক্লাসিফিকেশন, এই জিনিসগুলো ক্লিয়ার করো। তারপরে ম্যালেরিয়ার যে তোমার সাইকেলগুলো, এই জিনিসগুলো একদম বেসিক যে ইনফোগুলো আছে সেগুলো ক্লিয়ার করো। ম্যালেরিয়ার যে অনেকগুলো তোমার জীবাণু আছে, কোনটার হচ্ছে যে কি পরিমাণ শক্তিকাল, এগুলো আগে ক্লিয়ার করে ফেলো। এগুলা ক্লিয়ার করার পর এরপর তুমি ডিপ ডাউন করো, বাকি লাইনগুলোতে যাও, ঠিক আছে? আগে এগুলো পারো তুমি, ওকে? তাহলে ডিএনএ ভাইরাসের এক্সাম্পল থেকে আসছে, এটা হচ্ছে হেপাটাইটিস বি ভাইরাস, ডিএনএ ভাইরাস। আর বাকি সব হেপাটাইটিস ভাইরাস হচ্ছে আরএনএ ভাইরাস। শুধুমাত্র হেপাটাইটিস বি ভাইরাস ডিএনএ ভাইরাস, বাকি সব হেপাটাইটিস ভাইরাস হচ্ছে আরএনএ ভাইরাস। নিচে কোনটি ঐচ্ছিক পেশি পাওয়া যায়, যেটা আমরা ইচ্ছা মতো নাড়াতে হতে পারি, যেমন জিও বা আমি এখন কথা বলতে সময় আছি, তাহলে এটা ঐচ্ছিক পেশি পাওয়া যায়। তারপর হচ্ছে যে ঐচ্ছিক পেশি এক্সাম্পল, অনৈচ্ছিক পেশি এক্সাম্পল, পেশি এক্সাম্পল, এগুলো আসে। এবং আমি তোমাদের বাড়তি একটা জিনিস বলবো যে ঐচ্ছিক পেশি, অনৈচ্ছিক পেশি এবং পেশি, এগুলা তুমি বৈশিষ্ট্য পড়বা, কি বৈশিষ্ট্য, ঐচ্ছিক পেশি বৈশিষ্ট্য কি, অনৈচ্ছিক পেশি বৈশিষ্ট্য কি, পেশি বৈশিষ্ট্য কি, এগুলো পারতে হবে। প্লাজমাযুক্ত স্পোর, দেখবে যে স্পোর অনেকগুলো টাইপ আছে, অ্যাফ্লানো স্পোর, জো স্পোর, হাই হিপ্লো স্পোর, এরকম অনেক স্পোরের এক্সাম্পল আছে। তো স্পোরগুলোর এক্সাম্পল পড়বা এবং ডেফিনেশনগুলো পড়বা। প্লাজেলাযুক্ত স্পোরকে বলা হয় জো স্পোর, প্লাজেলা ভিনকে অ্যাফ্লানো স্পোর, অতিরিক্ত শুষ্কতার জন্য প্লাসিল ফেটে গেলে সেটাকে হিপ্নো স্পোর, এরকম আরো অনেকগুলো আছে বইতে। তো স্পোরগুলোর ক্লাসিফিকেশন করতে হবে, স্পোরের কাজ করতে হবে। কোন লিপোপ্রোটিনকে ব্যাড কোলেস্টেরল বলা হয়, যেটা হচ্ছে অ্যাথেরোস্ক্লেরোসিসের জন্য দায়ী, সেটা হচ্ছে যে যেটা আগে লো থাকবে, সেটা মানে হচ্ছে এটা নিচু জাতের। আর বেরিলো দাগাই দিও না, এবার মনে করতে গেলে আবার বেরিলো দাগাই দিবে, দরকার নেই। তুমি এলডিএল মনে রাখো, মুখস্থ করো যে এলডিএল। এলডিএল কি কারণ ব্যাড কোলেস্টেরল বলা হয়? কারণটা হচ্ছে যে পেরিফেরি থেকে, দূর থেকে এনে আমাদের যে সেন্ট্রাল যে ভেনগুলো আছে, আর্টারিগুলো আছে, সেগুলোর মধ্যে হচ্ছে তোমার জমায়, চর্বিগুলোকে জমায় অ্যাথেরোস্ক্লেরোসিস করে, ঠিক আছে? সরি, এটা উল্টা বলছি, এটা হচ্ছে যে তোমার লিভার থেকে, কেন্দ্র থেকে পেরিফেরিতে নিয়ে যায়,
মানে হচ্ছে তোমার হচ্ছে পেরিফেরাল যে ভেসেলগুলো আছে সেই ভেসেলগুলোর উপর গিয়ে জমে অ্যাথেরোস্ক্লেরোসিস করে, যার কারণে হচ্ছে যে তোমার করোনারি হার্ট ডিজিজ আরও অনেক কিছু হয় এবং হচ্ছে যে আলটিমেটলি পেশেন্ট মারাও যেতে পারে। তো ছত্রাকের কোষপ্রাচীর মুখ্য উপাদান কি? কাইটিন। আর ব্যাকটেরিয়া হচ্ছে লিপোপ্রোটিন, যেটা মনে রাখবা। ছত্রাকের কোষপ্রাচীর মুখ্য উপাদান হচ্ছে কাইটিন। উদ্ভিদের কোষপ্রাচীর মুখ্য উপাদান হচ্ছে সেলুলোজ। তাহলে কোষপ্রাচীর মুখ্য উপাদানগুলো পড়বা। ছত্রাক কোষপ্রাচীর মুখ্য উপাদান কি, উদ্ভিদের কি, ব্যাকটেরিয়ার কি, এই জিনিসগুলো। নিচের কোনটি উদ্ভিদ কোষে থাকে না? তাহলে উদ্ভিদ কোষে হচ্ছে সেন্ট্রোসোম থাকে না। প্রাণী কোষে আবার কি থাকে না? প্রাণী কোষে হচ্ছে প্লাস্টিক থাকে না, কোষ গহ্বর থাকে না, এই জিনিসগুলো আর কি। এটা হচ্ছে মশবা ব্রায়োফাইটসের সৃজনাঙ্গ। এই সৃজনাঙ্গ আর্কিনিগোনিয়াম পুংজনাঙ্গ অ্যান্থ্রেডিয়াম। এটা পড়তে 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 তোমাদের দেখবে যে অবস্থা কাহিল করে ফেলবো যখন এই চ্যাপ্টারে ক্লাস করবা। ব্রায়োফাইটস, টেরিডোফাইটস, তো এগুলো পড়লেই পারবা, দাগানো লাইনের মধ্যে পাবা, পড়লেও পারবা। মানে তাহলে এখানে কি টাইপ? এখানে হচ্ছে তুমি ব্রায়োফাইটস এবং টেরিডোফাইটস এর হচ্ছে যে বৈশিষ্ট্যগুলো বুঝে করতে হবে এবং হচ্ছে যে তোমার এগুলা কাজ করতে হবে। ব্রায়োফাইটস এর গুরুত্ব বা কাজ, তারপর টেরিডোফাইটস এর গুরুত্ব বা কাজ, এগুলো ক্লিয়ার করতে হবে। ঠিক আছে? এবার হচ্ছে আমরা ইংলিশগুলো সলিউশনে চলে যাই বা মানে অ্যানালাইসিসে চলে যাই। Which one of the correct word to fill up the gap in a sentence? Safina has lost her cell phone again. This is the second time this. এখানে একটা টেন্স অনুযায়ী আসছে, তো তোমার হচ্ছে যে এখানে হ্যাজ লস্ট আছে, তাহলে কি হবে? এটা হচ্ছে ফার্স্ট নাকি প্রেজেন্ট? যেটা হ্যাজ লস্ট আছে তাহলে কি হবে? এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স, হ্যাভ এস আছে, এজন্য হচ্ছে যে আমরা কি করব? পরের অংশ কি করব? পাস্ট পার্টিসিপল করে দিই। ঠিক আছে? হ্যাজ হ্যাপেন্ড, ওটা হচ্ছে হ্যাজ হ্যাপেন্ড দিয়ে দিই। তাহলে এগুলো হচ্ছে আমরা ব্যাখ্যা যাচ্ছি না। দেখো আমি এখানে ব্যাখ্যায় গেলে তোমাদের এই টেন্স কেন হয়েছে না হয়েছে এবং হচ্ছে যে স্ট্রাকচার কি, ডেফিনেশন কি, এই জিনিসগুলোতে যাইতাম। তাহলে হচ্ছে যে আমি এগুলোতে যাচ্ছি না। তোমরা হচ্ছে যে টেন্সের টপিকটা পড়ে ফেললে হবে, টেন্সের ডেফিনেশনগুলো পড়বা, টেন্সের হচ্ছে যে স্ট্রাকচারগুলো পড়বা এবং টেন্সের এক্সাম্পলগুলো পড়বা। ঠিক আছে? প্রত্যেকটা টাইপের এক্সাম্পল যেগুলো আছে সেগুলো পড়বা, সেগুলো পড়লেই হবে। তাহলে ডেফিনেশন পড়তে হবে, স্ট্রাকচার পড়তে হবে, এক্সাম্পল পড়তে হবে, তাহলেই ক্লিয়ার হয়ে যাবে। আসো which of the following has past participle form of swim? swim এর past participle form তো এখানে আসে, ভার্বগুলোর মধ্যে দেখবা প্রেজেন্ট, পাস্ট, past participle এরকম আছে। তাহলে swim, swam, swam, এরকম। লাস্ট হচ্ছে ইউএম। প্রনাউন্সিয়েশন যদি তেমন পার্থক্য নেই, বাট হচ্ছে যে তোমার বানানো পার্থক্য আছে। আই এম অ্যাকাস্টমড, অ্যাকাস্টমডের সাথে কি বসে? টু বসে বস্তু। এটা হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন একটা খুবই গুরুত্বপূর্ণ টপিক, এটা তোমরা জানো। তো অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনগুলো পড়ে ফেলতে হবে ভালো করে। হ্যাঁ, দুইটা বই থেকে অ্যাপেক্স এবং মাস্টার দুইটা থেকে পড়তে হবে। চুজ দ্য কারেক্ট ওয়ার্ড টু ফিল আপ দ্য গ্যাপ ইন দ্য ফলোইং সেন্টেন্স। আলম কি হবে? এখানে তো ফর 10 ইয়ার্স আছে। নাও হি লিভস, তাহলে হচ্ছে ও আগে বসবাস করতো, তাহলে আলম লিভড। ঠিক আছে? আগে বসবাস করতো 10 ইয়ার ধরে ঢাকায়, এখন হচ্ছে রংপুরে বসবাস করে। এটা টেন্স, টেন্স বুঝলে এটা পারবা। টেন্সের ডেফিনেশন বুঝতে হবে, এক্সাম্পল বুঝতে হবে, তাহলে পারবা স্ট্রাকচার বুঝতে হবে। হুইচ অফ দ্য ফলোইং ইজ অ্যান এক্সাম্পল অফ প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স? আবার এক্সাম্পল, টেন্সের এক্সাম্পল চলে আসছে। তাহলে হচ্ছে যে এটা কি? তোমার হচ্ছে যে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, যেহেতু তাহলে হ্যাজ বিন প্লাস ভার্বের সাথে আইএনজি শেষ। যারা হচ্ছে যে এই ডেফিনেশন পড়বে, স্ট্রাকচার পড়বে, এক্সাম্পল পড়বে, তারা পারবে। তারপর হচ্ছে তোমার এখানে পর একটা কোশ্চেন যে দেখো একটু ক্লিয়ার করি। ওই ইফ দিয়ে, ইফ আই ওন দ্য লটারি, এটা অবশ্যই ওন হবে, উইন হবে না। তাহলে তোমার হচ্ছে এখানে কি হবে? আচ্ছা, উইনও হইতে পারে, মানে এটার উপর ডিপেন্ড করে পরেরটা চেঞ্জ হবে। তো এখানে তোমার হচ্ছে যে ইফ প্লাস প্রেজেন্ট ইনডিফিনিট হলে সামনে ফিউচার হবে। এগুলোর সাথে হচ্ছে যে তোমার ইফ প্লাস ফার্স্ট হলে এখানে পার্টিসিপেল হইতো, এটা যেহেতু নাই তা হচ্ছে যে এটা হবে উত্তর। ইফ প্লাস প্রেজেন্ট, তাহলে হচ্ছে যে পরেরটুকু হবে কি? ফিউচার। এগুলা স্ট্রাকচারের মধ্যে আছে, ইফের স্ট্রাকচার অনেকগুলো আছে সেন্টেন্সের মধ্যে, এগুলো পারবা। ইফ দিয়ে গঠিত বাক্য। ফর দ্য প্রেজেন্ট পারফেক্ট টেন্স হুইচ ওয়ান ইজ কারেক্ট? তাহলে হচ্ছে এটা টেন্স থেকে আসছে, প্রেজেন্ট পারফেক্ট টেন্স। তো হচ্ছে যে এখানে হ্যাজ থাকবে আর ভার্বের পার্টিসিপল ফর্ম থাকবে। ঠিক আছে? অ্যাবিলিটি, সিনোনিমের অ্যাবিলিটি আসছে, তো এটা হচ্ছে অ্যাবিল। এখন সিনোনিম থেকে প্রায় কোশ্চেন আসে, তোমরা হচ্ছে সিনোনিম সবগুলো পড়তে হবে। এগুলো হচ্ছে যে আমরা ক্লাসে ক্লিয়ার করে দিব ইনশাআল্লাহ। তোমরা বাসায় প্র্যাকটিস করবা, পড়বা, তাহলে পারবা। তাহলে সিনোনিম খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক, এটা মাথায় রাখতে হবে যে সিনোনিম থেকে সিনোনিম থেকে প্রায় কোশ্চেন আসে, এটা মাথায় রাখবে। which of the following is not a noun? কোনটা নাউন নয়? ঠিক আছে? তাহলে হচ্ছে যে এখানে ফেয়ার, ফেয়ারের সাথে এলওয়াই বসে হচ্ছে এটাকে
কি করছে, মডিফাই করছে, ঠিক আছে, তাহলে এটা নাউন না, ঠিক আছে, নাউন না, চেয়ারের সাথে এভাবে বসে এটাকে মডিফাই করছে, তাহলে এটা কোনো নাউন না। আর চাইল্ডহুড, পিউরিটি, লনলিনেস এগুলো সবগুলো নাউন। তো এটা পার্টস অফ স্পিচ থেকে আসছে। পার্টস অফ স্পিচ করতে হবে, পার্টস অফ স্পিচের প্রত্যেকটা টাইপের মধ্যে তোমার হচ্ছে যে ডেফিনেশন করতে হবে এবং সেগুলো আবার ক্লাসিফিকেশন করতে হবে, এক্সাম্পল করতে হবে, তাহলে শিখে দিতে পারবে। মানে এই জিনিসগুলো কভার করতে হবে। শুধু তুমি কোশ্চেন অনেকে দেখাই দিবে তোমাকে যে এটা মাস্টার থেকে আসছে এই জন্য তুমি পড়ে ফেলবা, এটা কে না জানে যে এই বই থেকে আসবে এক্সাম্পলগুলো। এখানে তো হাজার হাজার এক্সাম্পল আছে, হাজার হাজার এক্সাম্পল আমি কিভাবে মনে রাখবো, ঠিক আছে, এই জন্য হচ্ছে যে একটু রুলস টুলস করবা, ঠিক আছে, তো রুলস করবা, একটু ব্যাখ্যা জানবা, তাহলে হচ্ছে যে পারবে। For the present continuous tense, which of the following is correct? Present continuous tense এর জন্য কোনটা হচ্ছে যে কারেক্ট, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের জন্য কোনটা কারেক্ট। তো এখানে হচ্ছে যে আবার তোমার ওই টেন্সের ক্ষেত্রে আমরা সলিউশনে যাচ্ছি না, আমরা কি বলছি, তুমি হচ্ছে ডেফিনেশন করবা, স্ট্রাকচার করবা, এক্সাম্পল করবা, শেষ, পারবা। এটা হচ্ছে অ্যাক্টিভ প্যাসিভ থেকে আসছে, মানে তোমার হচ্ছে ভয়েস থেকে আসছে, তো ভয়েসগুলোর স্ট্রাকচার করতে হবে, তারপর এক্সাম্পল করতে হবে, শেষ, তাহলে পারবে। ভয়েস একটা টপিক, এটা করতে হবে। এরপর হচ্ছে আবার অ্যান্টোনিম আসছে, রিফ্র্যাক্টরি অ্যান্টোনিম ওবিডিয়েন্ট, রিফ্র্যাক্টরি হচ্ছে অবাধ্য, ওবিডিয়েন্ট হচ্ছে বাধ্য, তাহলে এরকম করে। আবার এগুলো হচ্ছে যে তোমার কি করবা, মাস্ট হচ্ছে এগুলো অর্থ করবা, অর্থ না করলে তোমাদের মনে থাকবে না, ওয়ার্ড মিনিং না জানলে তোমার মনে থাকবে না জিনিসগুলো, বুঝবা, তাহলে সিমিলারিটির পড়ার সময় অর্থ খেয়াল করতে হবে, তাহলে পারবা। তাহলে সিমিলারিটি মাস্ট 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 করতে হবে, দুইটা বা তিনটা এখান থেকে আসে। She said I taught in many school, ইনডিরেক্ট ফর্ম, এই ন্যারেশন থেকে আবার আসছে, ন্যারেশন থেকে প্রায় একটা দুইটা আসে, একটা আসে, তো ন্যারেশনটাও ভালো করে ক্লিয়ার করতে হবে। এরপর আসো, the word right has been used as a verb in which of the following sentence? তাহলে আমরা ভার্বের সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট বা ভার্বের ইমপ্লিমেন্টেশন, এই জিনিসগুলো হচ্ছে যে আমরা পার্টস অফ স্পিচের আন্ডারে পড়ে ফেলবো, ঠিক আছে, ডেফিনেশন, এক্সাম্পল, এই জিনিসগুলো পড়বো, মানে বোঝার জন্য। তারপর হচ্ছে in which of the following sentence but is used as preposition, আবার ঠিক আছে, তো এগুলো আমরা পড়বো, এগুলো হচ্ছে যে রুলস সহ ক্লিয়ার করে ফেললে আবার হয়ে যাবে ইনশাআল্লাহ। এবার আসা হচ্ছে বাংলা একাডেমির মূল ভূগোলের নাম কি, এটা তোমরা পড়ছো, বর্ধমান হাউস, বাংলা একাডেমি সম্পর্কে পড়তে হবে আমাদের। বাংলা একাডেমি সহ জাতীয় জাদুঘর, মানে আমাদের জাতির সাথে রিলেটেড, স্বাধীনতার সাথে রিলেটেড যে প্রতিষ্ঠানগুলো আছে, ভাষার সাথে রিলেটেড, এগুলো সম্পর্কে আমাদের জানতে হবে, কোথায় অবস্থিত, কখন প্রতিষ্ঠিত হয়েছে, বর্তমান চেয়ারম্যান কে, ঠিক আছে, প্রথম চেয়ারম্যান কে ছিল, এই জিনিসগুলো আমাদের এভাবে করে জানতে হবে। যেমন বাংলা একাডেমির বর্তমান চেয়ারম্যান কে, এটা কিন্তু গুরুত্বপূর্ণ একটা কোশ্চেন তোমাদের পরীক্ষার আগের জন্য, এখন জেনে লাভ নেই, তোমাদের পরীক্ষার আগে চেঞ্জ হয়ে যেতে পারে আবার। তারপর হচ্ছে আগে তো ক্রিকেট নিয়ে প্রত্যেকবার একটা একটা কোশ্চেন আসতো, সেটার ধারাবাহিকতা এটা আসছিল যে কোন সালে বাংলাদেশ ক্রিকেট ওয়ানডে স্টেটাস লাভ করে, তো কখন ওয়ানডে স্টেটাস লাভ করে, কখন টি-20 স্টেটাস লাভ করে, কখন টেস্ট স্টেটাস লাভ করে, কখন কার বিরুদ্ধে জয়লাভ করে, এই জিনিসগুলো জানতে হবে। আগে এই জিনিসগুলো থেকে প্রায় প্রতি বছরই কোশ্চেন আসতো, এখন আবার নতুন করে ট্রেন্ড শুরু হইতে পারে। তো হচ্ছে তোমরা একটু এই জিনিসগুলো জানবা, আগের ইতিহাস, প্লাস হচ্ছে যে ওই তোমাদের পরীক্ষার আগে আগে যদি কোনো টুর্নামেন্ট থাকে বা কোনো সিরিজ থাকে, সেগুলো খেলাগুলোর একটু খোঁজ খবর রাখবা, ঠিক আছে, কত রানে জিতছে, কত রানে হারছে, এগুলো একটু খেয়াল রাখবে। কোন বিখ্যাত গায়ক মুক্তিযুদ্ধ চলাকালে সে বাংলাদেশের জন্য নিউ ইয়র্কে কনসার্ট করে অর্থ সংগ্রহ করেন, এটা হচ্ছে যে জর্জ হ্যারিসন। আমরা কোথায় করছে, কত তারিখে করছে, তারপর সাথে কে ছিল, হ্যাঁ, এই জিনিসগুলো জানতে হবে। তারপর স্বাধীনতা স্তম্ভ কোথায় অবস্থিত, ওই যে ভাস্কর্য স্থাপত্য, এগুলো কোথায় অবস্থিত, এবার হচ্ছে যে এদের নকশা প্রদান করছে কে, ভাস্করকে, এই জিনিসগুলো জানতে হবে। প্রথম কোথায় স্থাপিত হয়েছে, বাংলাদেশের বাইরে কোথায় স্থাপিত হয়েছে, সুন্দরবনকে ওয়ার্ল্ড হেরিটেজ ঘোষণা করে কোন সংস্থা, এটা হচ্ছে ইউনেস্কো, কখন ঘোষণা করছে, তারপরে হচ্ছে তোমার কে করছে, কততম অধিবেশনা করছে, এই জিনিসগুলো এইভাবে করে আসে। তারপর হচ্ছে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর কত তারিখে পাকিস্তানের কারাগার থেকে মুক্তি বাংলাদেশ, মানে স্বদেশ প্রত্যাবর্তন দিবস নামে এটা একটা দিবসও আছে, 10 জানুয়ারি, যদিও এখন তোমাদের এটা সিগনিফিকেন্ট না, আগে জাতির পিতা নিয়ে অনেক কোশ্চেন আসতো, এখন আর আসার পসিবিলিটি নাই, ঠিক আছে। তবে চাকার সাথে কোনটি সম্পর্কহীন, চাকার সাথে সম্পর্কহীন হচ্ছে যেগুলো আদি ইতিহাস বা পূর্ব বাংলার ইতিহাস বা এরও আগে যখন চলে যাবা তখন হচ্ছে যে জিনিসগুলো, এগুলো পূর্ব বাংলার ইতিহাস টপিকের আন্ডারে আমরা পড়ে ফেলবো, ঠিক আছে, এই বইতে আছে, প্লাস হচ্ছে তোমাদের একটু পড়াই দিলেই পারো। এরপর হচ্ছে যে দেখো এখানে মুক্তিযুদ্ধ মানুষের কয়টি সেক্টর ভাগ করা হয়েছে, একদম সিম্পল কোশ্চেন, কয়টি সেক্টর ভাগ করা হয়েছে, প্রত্যেকটা সেক্টর কমান্ডার কে ছিল, কয়টা সাব সেক্টর ভাগ করা হয়েছে, কোন সেক্টরের অধীনে কোন কোন জেলা ছিল, সবই করতে হবে তোমাদের। কার অর্থায়নে পদ্মা সেতু নিয়ে তখন একটা হাইপ ছিল,
পদ্মা সেতুর কয়টা পিলার আছে, কে অর্থায়ন করছে, কয়টা স্পেন আছে, কোথায় কোন কোন জেলাকে সংযোগ করছে, সব কিছু তখন ইম্পর্টেন্ট ছিল। পদ্মা সেতুর দৈর্ঘ্য কত, সব ইম্পর্টেন্ট ছিল। কিন্তু এখন সেটার ইম্পর্টেন্ট, এখন তোমার নতুন যে তোমার বিভিন্ন উদ্যোগগুলো আছে সেগুলো নিয়ে কোশ্চেন আসতে পারে, ঠিক আছে। এবার সময় আমাদের মুক্তির সময়ের সাথে এটা কখন, এটা একদম সিম্পল কোশ্চেন ছিল, সবাই পারছে 7ই মার্চ, জাস্ট 1 নাম্বার সবাইকে বোনাস দিয়ে দিচ্ছে। তো এগুলা সবাই তোমার হচ্ছে যে 7ই মার্চের বার্ষিক প্রশ্ন এগুলো এখন তোমার গুরুত্ব হারাই ফেলছে, ঠিক আছে। তো এগুলো এখন আর এত গুরুত্ব দিয়ে পড়া লাগবে না, তারপর হালকা করে পড়বো আর কি। তারপর আসে জাতীয় সংসদের স্থপতিকে, আবারও স্থপতি থেকে চলে আসছে, স্মৃতিসৌধের স্থপতিকে, জাতীয় সংসদের স্থপতিকে, এই জিনিসগুলো আসে, ঠিক আছে। তো এই জিনিসগুলো তোমাদের পারতে হবে, মানে স্থপতি পারতে হবে, কোথায় অবস্থিতি পারতে হবে, কখন উদ্বোধন করা হয়েছে পারতে হবে, এগুলো এই হচ্ছে অ্যানালাইসিস, ঠিক আছে। তো আজকে কোশ্চেন অ্যানালাইসিস এটা, তোমরা যারা শুরু থেকে শেষ পর্যন্ত ছিলা তারা আমাকে জানাও, আমি যে জিনিসটা তোমাদেরকে কনভে করতে চাচ্ছি এই ক্লাসগুলোর মাধ্যমে। তোমরা জানো যে আমাদের হচ্ছে সেকেন্ড টাইম আমাদের পেইড ব্যাচ যেটা আছে দুর্বার 2.0, ওই পেইড ব্যাচের স্টুডেন্টদের আমি সেম ক্লাসই করাচ্ছি। আমি ওদেরকে বলে দিচ্ছি যে আমি কিছু ক্লাস, এই যে কোশ্চেন অ্যানালাইসিস ক্লাসগুলো এগুলো ফ্রি দিয়ে করে দিব, যাতে সবাই তাদের উপকৃত হয়, এই আর কি। তো এখন আমার যে পারপাসে আমি ক্লাসগুলো করাচ্ছি, যে তোমরা যাতে কোশ্চেন টাইপ বুঝো এবং সেই অনুযায়ী প্রিপারেশন নাও, তোমরা কি টাইপগুলো বুঝতেছো এবং হচ্ছে যে কোন কোন জায়গাগুলো আসলে তোমাদের গুরুত্ব দিতে হবে সেই জিনিসগুলো বুঝতে পারছো কিনা আমাকে জানাও সেটা। দ্রুত জানাও আমাকে। আর আমি অ্যাজ ইউজুয়াল প্রত্যেক সেশনে যেটা বলি, তোমরা আমার যাদের প্রয়োজন তাদের জন্য আমার নাম্বারটা দিয়ে দিচ্ছি। তোমরা যারা আমার সাথে পরামর্শের জন্য যোগাযোগ করতে চাও বা আমাদের যে প্রাইভেট ব্যাচ আছে সেখানে এনরোল করতে চাও, তোমরা আমার সাথে এই নাম্বারে যোগাযোগ করতে পারো, হোয়াটসঅ্যাপ অথবা টেলিগ্রাম। আমাকে এই নাম্বারে নক দিলে আমি হচ্ছে যে তোমাদেরকে রেসপন্স করবো। যে কোনো তোমাদের পরামর্শের জন্য নক দিতে পারো, প্লাস হচ্ছে তোমার আমাদের যদি কোনো এক্সাম ব্যাচ অথবা জিকে ইংলিশের ব্যাচ অথবা আমাদের যে প্রিমিয়াম প্রো ব্যাচ, যেখানে তোমরা জয়েন বা মেন্টরশিপ ব্যাচ, আমাদের অনেকগুলা ব্যাচ চলমান। তোমরা যদি যে কোনোটাতে ইন্টারেস্টেড হও তার জন্য যোগাযোগ করতে পারো, প্লাস হচ্ছে যে কোনো পরামর্শের জন্য আমার সাথে যোগাযোগ করতে পারো। আমি ইনশাআল্লাহ ফ্রি হয়ে তোমাদের রিপ্লাই দেবো। ঠিক আছে, আজকে ক্লাস এ পর্যন্তই। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, পরবর্তী ক্লাসে আবার দেখা হবে।